হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের প্রদীপ স্যার। আমি তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি মডেল কোশ্চেন পেপার 7 পেজ নাম্বার 563। এর আগে তোমাদের ক্লাসগুলোতে 1 থেকে 6 নম্বর মডেল সেট দেওয়া হয়ে গেছে। আজকে মডেল সেট 7 নম্বর তোমাদের করাবো। 563 পাতায় তোমরা পেয়ে যাবে। তোমাদের বইটা খুলো, ভলিউম 2 বই, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মাধ্যমিক 2026। তোমরা যে পরীক্ষা দিতে চলেছো, তোমাদের কিন্তু মাধ্যমিক 2026 সালে পরীক্ষা দিবে, কারণ তোমাদের প্রদীপ স্যার অঙ্ক শেখাচ্ছে। একদম ভালো করে ডিটেলসে সব অঙ্ক আমি করিয়ে দেবো। তো ক্লাস শুরু করার আগে যেটা বলবো, তোমরা ভিডিওগুলো, ক্লাসগুলো তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও এবং ভিডিওগুলোতে লাইক দিয়ে দাও। তো চলো, আমরা বেশি দেরি করব না, আজকের ক্লাসের অঙ্কগুলোতে আমরা চলে যাব। তো দেখো, 1 নম্বর প্রশ্নটা আমাদের বলেছে, কোনো মূলধন 20 বছরে 4 গুণ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে সেটা চেয়েছে। আচ্ছা, কোনো মূলধন বলতে আসল, যেটা আমরা এখানে আসলটাকে আমরা পি বলি। এই যে পি, আসলটাকে আমরা x টাকা ধরে নেব। তাহলে আসল হচ্ছে আমাদের x টাকা। এই আসলটা 20 বছরে 4 গুণ হবে। 20 বছরে 4 গুণ হবে বলতে সুদ আসলটা হয়ে যাবে 4x টাকা হয়ে যাবে। সুদ আসল x টাকাটা 20 বছরে 4 গুণ হয়ে যাবে, মানে সুদ আসল যেটা হয়ে যাবে, সুদ আসল, তাই তো। সুদ আসল সমান সমান হয়ে যাবে 4x টাকা। কারণ তুমি ধরো 2000 টাকা ব্যাংকে রাখলা, 20 বছর ধরে সেই টাকাটা বলছে 4 গুণ হয়ে যাবে। 2000 টাকা হচ্ছে আসল টাকাটা, এবার 4 গুণ হয়ে যাবে মানে কি 2000 4 গুণ মানে 8000 টাকা। ওই জিনিসটা এখানে যে x টাকা ব্যাংকে রেখেছো, সেটা 20 বছরে 4 গুণ হয়ে যাবে, মানে সুদ আসল। ব্যাংকে যে টাকাটা জমা হচ্ছে, তোমার আসলটা আছে প্লাস সুদটা বাড়ছে, তারপরে টাকাটা বাড়ছে, তো সুদ আসল হয়ে যাচ্ছে 4 গুণ বলতে 4x টাকা, আসল যদি x টাকা হয়। আচ্ছা, এখানে সুদ আসল জানা হয়ে গেল, আর আসল জানা হয়ে গেছে আমাদের x টাকা। তাহলে সুদ আসল আর আসল জানা থাকলে আমরা সুদ পেয়ে যাব। তো অতএব সুদকে আমরা আয় বলি। তাহলে সুদ সমান সমান হয়ে যাবে কত? এই যে সুদ আসল থেকে আসলটা বিয়োগ করে নিবা, এটা হয়ে যাবে দেখো আমাদের 3x টাকা আসলটা। আমাদের যে সূত্র, সরল সুদের সূত্র, আয় সমান সমান PTR/100, এটা হচ্ছে আমাদের সরল সুদের সূত্র। চলো মানগুলো বসিয়ে দিই। সুদ যেটা আমরা বের করে রেখেছি 3x, আসল হচ্ছে এই যে P x টাকা, আর টি সময় দেখো 20 বছর বলেছে, তাহলে আমরা এখানে টি এর জায়গায় 20 বছর বসিয়ে দেবো। আর বার্ষিক সুদের হারটাই বের করতে বলেছে, তো আরটা এখানে বের হবে। আর এখানে আমরা দেখো আমরা কি করব, এই দেখো নিচে যে আমাদের 100 আছে, 100টা বসিয়ে দেবো। x কেটে দাও, দেখো আরের মানটা বেরিয়ে আসবে, 0 0 কেটে দাও, 2 5 10। তাহলে এখান থেকে আরের মানটা কত দেখতে পাচ্ছ? তা দেখো আর সমান সমান আমরা পেয়ে যাব এই যে 5 3 15%। এটাই হচ্ছে আমাদের বার্ষিক সুদের হার। তো 15% দেখো ডি নাম্বার অপশানে আছে, অ্যান্সারটা আমাদের ডি নাম্বার। পরের প্রশ্ন আমরা চলে যাব। দেখো পরের প্রশ্নটা যেটা আছে 2 নম্বর প্রশ্নটা, আমাদের x ভেরিয়েস y দেওয়া আছে আর 5x সমান সমান 3y দেওয়া আছে। তাহলে এখানে বলেছে ভেদ ধ্রুবকের মান কোনটা হবে। আচ্ছা, তাহলে এখানে যেটা লক্ষ্য করো যে ভেদটা যে দেওয়া আছে, আমরা কি করব, ভেদকে তুলে দিব। ভেদ যদি তুলে দাও, ঠিক আছে, তাহলে ভেদ তুলে দিলে আমাদের কি হয় আমরা জানি। দেখো x ভেরিয়েস y আছে না, তাহলে আমাদের x সমান সমান ভেদকে তুলে দিলে পরে সমান সমান একটা ধ্রুবক চলে আসবে, কে ধ্রুবক নিয়ে নিলাম। এখানে কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, পাশে বলে দিবা। তো এভাবে আমরা দেখো একটা ভেদকে এভাবে লিখতে পারবো ভেদ তুলে দিলে পরে। আর এখান থেকে দেখো আমরা যেহেতু এখান থেকে এক কাজ করি, আমরা x/y এর মানটা যে বের করি, এটা আমাদের কে। আবার আমাদের দেওয়া আছে দেখো 5x সমান সমান 3y দেওয়া আছে। তাহলে এখান থেকে যদি আমরা করি যে x/y সমান সমান এটা 3/5 করতে পারবো, বর্গমূল করে আবার এটা ফিরে আসবে। তাহলে দেখো x/y সমান সমান কে, আর x/y সমান সমান 3/5। তাহলে এখান থেকে দেখো ভেদ ধ্রুবক যেটা কে এর মানটা পেয়ে যাবো না, ঠিক আছে। তাহলে অতএব এখান থেকে কে এর মানটা কত পাবো, 3/5। এই যে দেখো এই যে কে সমান সমান 3/5, কারণ x/y এর মানটা কে, আবার x/y এর মানটা 3/5, তার কে সমান সমান কত হবে 3/5। তাহলে অ্যান্সারটা আমাদের 3/5, যেটা ডি নাম্বার অ্যান্সার আমরা দেখতে পাচ্ছি। পরের প্রশ্ন বলেছে ত্রিভুজ এবিসি সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র ও হলে কোণ বিওসি এর মান কোনটা হবে সেটা বের করতে বলেছে। আচ্ছা দেখো এখানে আমাদের যেটা বলেছে ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, তো আমরা একটা সমবাহু ত্রিভুজ আঁকি। সমবাহু ত্রিভুজ যার 3টি বাহু সমান, এ বি সি, এই হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজ এবিসি আমরা
তৈরি করলাম। ওকে, আচ্ছা তাহলে এখানে দেখো এই সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র বলেছে, তাহলে আমি একটা পরিবৃত্ত তৈরি করি। এই যে আমাদের পরিবৃত্ত, পরিকেন্দ্র আমরা নিয়ে নিলাম এই জায়গায়, পরিকেন্দ্র ও বলেছে। আর বিওসি, এই বিওসি কোণের মান বের করতে বলেছে, পরিকেন্দ্র ও বিন্দু, এই বিওসি এই কোণটা আমাদের চেয়েছে কত হবে। তা দেখো সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ কত ডিগ্রি করে হয়, আমরা জানি প্রত্যেকটা কোণ হয় 60 ডিগ্রি করে, ঠিক আছে। এই কোণটা 60 ডিগ্রি, বি কোণটা 60 ডিগ্রি, সি কোণটা 60 ডিগ্রি। আচ্ছা তাহলে দেখো এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে আমরা জানি যে লক্ষ্য করে এখানে একই বৃত্তচাপের উপর অবস্থিত বিওসি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর বিএসি হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ, মানে এই যে আমাদের কেন্দ্রস্থ কোণটা বিওসি, ঠিক আছে। তো একই বৃত্তচাপের উপর, বৃত্তচাপ যদি এখানে ধর পি নিয়ে নিলাম, তাহলে বিপিসি বৃত্তচাপ, এই যে বৃত্তচাপটা আছে, এই যে একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বিওসি, কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণ, মানে বিএসি হচ্ছে বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণ দ্বিগুণ হয়ে যাবে একই বৃত্তচাপের উপর অবস্থিত যদি হয়। তাহলে এখানে কোণ বিওসি কেন্দ্রস্থ কোণটা 2 কোণ বিএসি হয়ে যাবে, ঠিক আছে। এটা আমাদের একটা উপপাদ্য আছে, তোমাদের এই উপপাদ্যটা আমি ক্লাসে করে দিয়েছি, ঠিক আছে। তো খুব ভালো উপপাদ্য এবং ইম্পর্টেন্ট মাধ্যমের জন্য সেই উপপাদ্যটা কিন্তু এখানে ব্যবহার হচ্ছে। তাহলে যে কেন্দ্রস্থ কোণটা এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এখন এই যে বৃত্তস্থ কোণ জানা আছে 60 ডিগ্রি, তা দেখো এখানে যদি আমরা বসিয়ে দিই 2 ইন্টু এই যে বি কোণ বিএসি এর মান 60 ডিগ্রি আমরা জানি, তাহলে 60 ডিগ্রি বসিয়ে দেবো, তাহলে এটা গুণ করে কত হবে 120 ডিগ্রি। তা দেখো এই যে আমাদের কোণটা বিওসি কোণটা আমরা পেয়ে গেলাম 120 ডিগ্রি, এটাই আমাদের অ্যান্সার। তাহলে 120 ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি বি নাম্বার অপশানটা। পরের প্রশ্নে আমরা চলে যাব 4 নম্বর প্রশ্নে। দেখো 4 নম্বর প্রশ্নটা আমাদের কি বলছে, এখানে আমাদের দেওয়া আছে কট এ কট বি, ঠিক আছে। দেখো কট এ কট বি, তাহলে আমরা এক কাজ করি, এই যে কট এ কট বি আছে না, তাহলে আমরা করব এখানে লক্ষ্য করো এই যে tan 45 ডিগ্রির মানটা আমরা কি করতে পারবো, tan 45 ডিগ্রির মানটা আমরা লিখতে পারবো 1, আমরা জানি কট এ। আচ্ছা এক কাজ করি যে কট বিটাকে 1/tan বি লিখতে পারবো আমরা, ঠিক আছে। আর এইদিকে যে tan 45 ডিগ্রি ছিল না, একে আমরা কি লিখে দিলাম, আমরা 1 লিখে দিলাম, এই যে আমাদের। আচ্ছা তাহলে এখন আমরা কি করব, আমরা এখান থেকে কট এ বাদিকে রাখলাম, আর tan বিটা বর্জগুণ করে দিলাম, tan বি। এই যে দেখো, এবার দেখো কট এ, এখানে কট 90 ডিগ্রি মাইনাস বি করে দিলাম। দেখো টেনটাকে কট করলাম আর 90 ডিগ্রি মাইনাস বি করলাম, পুরো কোণের সূত্র। কট 90 ডিগ্রি মাইনাস থিতা, ট্যান থিতা মানে ট্যান বি পেয়ে যাবো, মানে এটাকে এর সূত্রটা হবে ট্যান বি। তাহলে ট্যান বি সমাধানটা লিখতে পারবো, এটা সমাধান যে ট্যান বি হয়, তাহলে আমরা এই যে কট 90 ডিগ্রি মাইনাস থিতা ট্যান থিতা আমরা করতে পারবো। তাহলে এটা কিন্তু করা যায়, পুরো কোণের সূত্র আমরা অ্যাপ্লাই করেছি। ওকে, আচ্ছা সূত্রটা যদি আমি পাশে বলে দিই, এখানে বলি সূত্রটা, এটা হচ্ছে এইভাবে দেখো যে কট 90 ডিগ্রি মাইনাস থিতা, আচ্ছা এটা লেখা যায় সমান সমান ট্যান থিতা, একদম এই যে পুরো কোণের সূত্র। এই সূত্রগুলো তোমাদের মনে রাখতে হবে। ওকে, আচ্ছা এখানে তাহলে আমরা অ্যাপ্লাই করেছি, তাহলে লক্ষ্য করো ওইদিকে কট, তাহলে কট ভ্যানিস, তাহলে এ সমান সমান হয়ে যাবে 90 ডিগ্রি মাইনাস বি। তাহলে আমরা এখান থেকে এ প্লাস বি মাইনাস বিটা যদি বাঁ দিকে নিয়ে আসি, তাহলে এ প্লাস বি, তাহলে এ প্লাস বির মানটা কত পেয়ে গেলাম, 90 ডিগ্রি পেয়ে গেলাম। আচ্ছা আমাদের যে মানটা বের করতে বলেছে, কার মানটা বের করতে বলেছে, এই যে কস এ প্লাস বি, তাহলে কস এ প্লাস বি এর মানটা দরকার। তাহলে দেখো তাহলে এ প্লাস বির মানটা আমরা 90 ডিগ্রি পেয়ে গেলাম, আর কস 90 ডিগ্রির মান আমরা কি জানি, 0। তা দেখো কস এ প্লাস বির মানটা কিন্তু পেয়ে গেলাম 0, এই নাম্বার অপশানটা। পরের প্রশ্ন আমরা চলে যাব। দেখো 5 প্রশ্নটা কি বলছে, এখানে বলছে আমাদের যে কোনো একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য অপরিবর্তিত রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন বৃদ্ধি হবে কত %। শতকরা চেয়েছে এখানে, শতকরা কত বৃদ্ধি পাবে শঙ্কুর আয়তন এখানে। আচ্ছা দেখো তো এখানে আমরা কি করব, প্রথমে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আমরা আর ধরে নিব, আর শঙ্কুর উচ্চতা
ঠিক আছে, আমরা এইচ ধরে নেব। তাহলে এখানে শঙ্কুর আয়তন, ভূমির ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ ধরে শঙ্কুর আয়তনের সূত্র আমরা কি জানি, 1/3 পাই আর স্কোয়ার এইচ। এটা হচ্ছে আমাদের শঙ্কুর আয়তনের সূত্র। ওকে, আচ্ছা তাহলে দেখো এবার কি করতে বলেছে আমাদের, ব্যাসার্ধের দৈর্ঘ্য অপরিবর্তিত রাখবে, মানে ব্যাসার্ধকে চেঞ্জ করবে না, আরটা আরই থাকবে, কিন্তু উচ্চতা দ্বিগুণ করে নেবে। তাহলে দেখো উচ্চতাকে যদি দ্বিগুণ করে নেয়, এই যে উচ্চতা হয়ে যাবে 2h আর ব্যাসার্ধ আরই রাখবে, তাহলে এখন শঙ্কুর আয়তনটা কত হয়ে যাবে, 1/3 পাই, ব্যাসার্ধ একই আছে, উচ্চতা করেছে দ্বিগুণ মানে 2h হয়ে যাবে। তাহলে দেখো 2টা আমরা সামনে নিয়ে আসলাম, 2 × 1/3 পাই আর স্কোয়ার এইচ, এই ফিগারে রাখলাম। তাহলে এখন আমাদের শঙ্কুর আয়তনটা এটা হয়ে গেল। তা শঙ্কুর আয়তন কতটা বাড়লো, তা দেখো তো, তাহলে আয়তন বাড়ে, এই যে আয়তন বৃদ্ধি পায়, আগের চেয়ে বেড়েছে, তাহলে আয়তন কতটা বৃদ্ধি পেল, তাহলে আমরা লিখব আয়তন বৃদ্ধি পায় সমান সমান, এখন আয়তনটা হচ্ছে এই যে এটা 2 × 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর আগে ছিল আয়তনটা 1/3 পাই আর স্কোয়ার এইচ। ওকে, এই আমাদের, তাহলে এটা যদি আমরা বিয়োগ করি, দেখো এখানে 2 আছে, এখানে 1 আছে, তাহলে এখানে আমাদের হয়ে যাবে বিয়োগ করে 1/3, একটা উপরে নিয়ে যাই, দেখো এই যে বিয়োগ করে হয়ে যাবে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এই যে 1/3 পাই আর স্কোয়ার এইচ, এখানে আছে দুটো, এখানে একটা, তাহলে দুটো থেকে একটা চলে গেল, মানে একটা থেকে গেল 1/3 পাই আর স্কোয়ার এইচ। ওকে, তাহলে এতটা আয়তন বৃদ্ধি পাচ্ছে। তাহলে শতকরা কতটা বৃদ্ধি পায়, দেখো শতকরা বৃদ্ধি পাবে কীভাবে, যে 1/3 পাই আর স্কোয়ার এইচ, সেটা উপরে রাখবো, ঠিক আছে। আর প্রথমে আয়তন ছিল কত, প্রথমে ছিল আয়তনটা আমাদের এই যে এটাই ছিল 1/3 পাই আর স্কোয়ার এইচ, তো এটা হচ্ছে বৃদ্ধি পেল, আর আগে ছিল 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর 100 দিয়ে গুণ করে দাও, এই যে এভাবে আমাদের শতকরা কতটা বৃদ্ধি পেলো সেটা পেয়ে যাবো। এটা তো কেটে গেল, আমাদের থেকে গেল আমাদের 100, তার অ্যান্সারটা কিন্তু আমরা পেয়ে গেলাম 100%। ঠিক আছে, শতকরা যে আয়তন বৃদ্ধি পাবে শঙ্কুটির কত, 100%। 100% আমাদের এ নাম্বার অপশানটা। 6 নম্বর প্রশ্ন চলে যাবো। দেখো 6 নম্বর প্রশ্নটা আমাদের বলেছি, আচ্ছা একটি চলকের তিনটির মান দেওয়া আছে, এবার তাদের পরিসংখ্য দেওয়া আছে, তার চলকটি যৌগিক গড় বলে দিয়েছে 5.4 হলে পি এর মানটা বের করতে বলেছে। আচ্ছা চলক, তো চলক দেখো আমরা চলটাকে ধরে নিলাম যে এক্সআই, এই যে এক্সআই হচ্ছে আমাদের চলটা, যার মানগুলো দেওয়া আছে 4, 5, 7। আচ্ছা পরিসংখ্যা বলতে আমরা এফআই ধরে নেব, এফআই হচ্ছে আমাদের পরিসংখ্যাগুলো কত আছে, p-2, p+1, p-1, এই যে পরিসংখ্যাগুলো। ওকে, এখানে আমরা কাজ করি সামেশন এফআই বের করে নিই, এটা আমাদের কাজ লাগবে। তাহলে সামেশন এফআই মানে এই যে এদের পরিসংখ্যাগুলো যোগফল, মানে p-2 প্লাস p+1 প্লাস p-1, তাহলে এখানে যদি যোগ করো তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 3p, p যোগ করে 3p, আর এখানে দেখো +1 -1 এটা তো কেটে যাবে, তাহলে রয়ে গেল আমাদের -2, 3p -2 পেয়ে গেলাম সামেশন এফআইটা। আচ্ছা এরপরে আমরা বের করে নেব সামেশন এক্সআই এফআই বের করে নেব, এটা আমাদের প্রয়োজন পড়বে। তাহলে আমরা অতএব বের করব সামেশন এক্সআই এফআই বলতে এই যে এক্স এর মানগুলো আর এই এফআই এর মানগুলো কি হবে, একসঙ্গে গুণ হবে, পাশাপাশি আছে, তাহলে আমরা করতে পারবো। দেখো এই যে 4, ওকে। আচ্ছা এই যে এফআই, এর মানগুলো আর এর মানগুলো এই যে প্রথমটা গুণ হয়ে যাবে, এই যে এক্সআই এফআই আছে, তাহলে 4 × p-2 প্লাস আবার সামেশন আছে, তাই তো, তারপরে 5 × p+1 প্লাস সামেশনের জন্য প্লাস, আবার 7 × p-1, দেখো এইভাবে হয় সামেশন এক্সআই এফআই। ঠিক আছে, এদের গুণ করে এবং যোগ করে দিতে হবে, যেহেতু সামেশন আছে, সামেশন চিহ্ন মানে হচ্ছে যোগফল। ওকে, যোগফলের সমষ্টি। আচ্ছা এবার লক্ষ্য করে সরলটা আমরা করে নিই, যেটা পেয়ে যাবো 4p - 8 5p + 5 7p - 7, 4p 5p 7p এদের যোগ করে তোমরা পেয়ে যাবা 16p পেয়ে যাবা।
এটা হচ্ছে আমাদের 16p সমান সমান। আর সংখ্যাগুলো -8 +5 আর -7 এতে যোগ বিয়োগ করবো, এটা 10 হয়ে যাবে যোগ বিয়োগ করে। তাহলে এই হয়ে গেল আমাদের সামেশন xi f এর মানটা। এবার আমাদের কি বলেছে, যৌগিক গড়ের কথা বলেছে। দেখো যৌগিক গড় যেটা আমাদের সূত্রটা, অতএব যৌগিক গড়, এই যে আমাদের যৌগিক গড়, যৌগিক গড়ের সূত্রটা তোমাদের মনে রাখতে হবে। সেই সূত্রটা হচ্ছে আমাদের সামেশন xi fi বাই সামেশন fi, এটা হচ্ছে যৌগিক গড়ের সূত্র। এর মানটা কত বলে দিয়েছে, দেখো যৌগিক গড়টা 5.4 বলে দিয়েছে প্রশ্নে, তা আমরা এখানে লিখে দেবো 5.4। চলো, তো এখন আমরা কী করবো, ইমপ্লাইজ এর মানটা বসিয়ে দেবো, এদের মানগুলো। যে সামেশন xi f এর মানটা যে বের করে রেখেছি 16p - 10, আর সামেশন f এর মানটাও আমরা বের করে রেখেছি, এই যে দেখো 3p - 2। তাহলে এখানে আমরা লিখে দেবো 3p - 2 সমান 5.4। এবার এখান থেকে সমাধান করে p এর মানটা বেরিয়ে আসবে, যেটা আমাদের বের করতে বলেছে। চলো আমরা কি করব, আমরা একটু কাটাকাটি করে নিই। দেখো কাটাকাটি আমরা 2 দিয়ে যদি কাটাকাটি করি এইভাবে উপরে উপরে, তা দেখো 2 × 8 = 16, 2 × 5 = 10, আর এখানে 2 দিয়ে 4 .2 × 7 = 14, এভাবে 2 দিয়ে গুণ করে দিলাম। তাহলে আমাদের থেকে গেলে এখানে 8p - 5 সমান। এবার এদিকে যদি আমরা বর্গগুণ করে নিই, তা দেখো এই 27 × 3 = 81 পেয়ে যাবা, একটার পর দশমিক হবে 8.1 p, আর মাইনাস আর 27 দিয়ে হয় 54, তো 5.4 হবে। দেখো এইভাবে আমরা বর্গগুণ করে নেব। তাহলে এখানে কি করব, এই যে একদিকে করে নিব আমরা, এটার সঙ্গে এটা একদিকে করব, এই যে এটা। তাহলে এটা আমরা দেখো এইভাবে লিখছি -8p, ঠিক আছে, মানে এটা থেকে এটা বিয়োগ। ওকে, তো এটা আগে লিখেছি, তাহলে এটা আগে লিখতে হবে, এটা লিখে দিতে হবে আমাদের আচ্ছা আগে, তাহলে এটা আচ্ছা এটা -4 + 5.4, দেখো এইভাবে করে দিলাম। ওকে, মানে এটা এদিকে করে তারপরে আমরা এদিক করা হয়েছে, লক্ষ্য রাখো। আচ্ছা, তাহলে এখানে যদি আমরা বিয়োগটা করি, তাহলে বিয়োগটা তোমরা পেয়ে যাবা, কত পাবা জানো, এটা বিয়োগটা করে পেয়ে যাবা এই যে 0.1 পেয়ে যাবা, এত কি। আর এটা যদি বিয়োগ করো, এটা 0.4, এটা হবে বিয়োগ করে। এবার একটার পর দশমিক ভ্যানিশ করতে পারবা, তাহলে এখান থেকে পি এর মানটা যেটা পেয়ে যাবা, পি এর মানটা 4 পেয়ে যাবা। বাস, শুধু সমাধান করা হয়েছে, পিগুলো একদিকে সংখ্যাগুলো একদিকে, তারপর যোগ বিয়োগ, আর পি এর মানটা কিন্তু বেরিয়ে এসেছে। পি এর মান 4, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। দেখো পি এর মান বের করতে বলেছিল, তাহলে আমাদের ডি নাম্বার অ্যান্সারটা 4 অ্যান্সার। চলে যাবো আমরা শূন্যস্থান। দেখো 2-এর 1-এরটা আমাদের বলেছে প্রশ্নটা, এখানে বার্ষিক 9% সুদের হারে কিছু টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর চেয়েছে। আচ্ছা, এখানে লক্ষ্য করো কথাটা কি বলেছে, 1 বছর সময় যখন থাকবে তখন চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ সমান হয়। কোনো একটি টাকা, ধরো তুমি 10,000 টাকা ব্যাংকে রেখেছো, ধরো এক বছরে সরল সুদ যা হবে, এবার দেখো চক্রবৃদ্ধি সুদ যদি 1 বছর রাখা হয়, 1 বছরের ক্ষেত্রে ওই টাকাটি হবে 10,000 টাকার সরল সুদ, আর চক্রবৃদ্ধি সুদ কিন্তু সমান হয়। চক্রবৃদ্ধি সুদ কখন বাড়বে, যখন তুমি টাকাটা 1 বছরের চেয়ে বেশি রাখবা, ঠিক আছে। 1 বছরের সুদ যা পাবা, এবার দ্বিতীয় বছরের জন্য সুদটাও আবার আসলের সঙ্গে যোগ হয়ে তখন কিন্তু সুদের পরিমাণটা প্রতি বছর বাড়বে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে, ঠিক আছে। কিন্তু 1 বছরের ক্ষেত্রে তো সরল সুদ, মানে 1 বছরের ক্ষেত্রে যে সুদের পরিমাণটা সমান থাকছে। তাহলে তোমাদের কিন্তু জানতে হবে কথাটা, 1 বছর সময় যখন থাকবে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ কিন্তু সমান হয়। ওকে, আর যদি সমান হয় দুটো মান, আর তাদের অন্তর কী হবে, তাদের অন্তর 0 হয়ে যাবে, তাই না। ধরো চক্রবৃদ্ধি সুদ ধরো পেলাম যে 100 টাকা, তা সরল সুদ হবে 100 টাকা, এই যে 100 টাকা এটা বিয়োগ করে কত হবে, 0 হয়ে যাবে। তার জন্য তোমাদের এখানে আমি বলবো যে 1 বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তরটা 0 হয়ে যাবে। যেহেতু মানগুলো সমান, তা ওদের অন্তর বলতে বিয়োগফল, তার জন্য 0 হবে মানটা এখানে, ঠিক আছে, অ্যান্সারটা 0। চলে যাবো আমরা 2-এর 2 নম্বর প্রশ্ন। দেখো 2-এর 2 নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছে, একটা সমীকরণ দেওয়া আছে, দ্বিঘাত সমীকরণ, বলছে এই সমীকরণে x⁴ এর সহগটা বের করতে বলেছে।
আচ্ছা দেখো তো আমরা কি করব, এখানে সমীকরণটাকে এক্স দিয়ে গুণ করে দাও, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস 2x ইকুয়াল 0 এরকম দাঁড়াবে, তাই না? এক্স দিয়ে গুণ করে দিলে পরে আচ্ছা তাহলে এখানে দেখো এক্স জিরোর সহগ, এক্স জিরোর সহগ বলতে, আচ্ছা আমি সমীকরণটা একটু সাজাই, দেখো এইভাবে সাজিয়ে দিলাম, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল 0। এক্স জিরো বলতে দেখো যেটা আমরা ধ্রুবক সংখ্যাটা, মানে এই সমীকরণটাকে এইভাবে লিখতে পারবো, এটা এক্স স্কোয়ার আছে, এটা এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস এই যে 1 আছে না, 1-এর পাশে আমরা এক্স জিরো দিয়ে দিলাম ইকুয়াল 0, কারণ এক্স জিরো মানে তো 1, তাহলে আমরা এখানে এক্স জিরো লিখতে পারবো, কারণ 1 হলে 1 মানে 1 ফিরে আসবে আবার। তাহলে দেখো এক্স জিরোর সহগ যেটা, এক্স জিরোর সহগ হচ্ছে 1, এক্স জিরোর সহগ যখন জানতে চাইবে ধ্রুবক সংখ্যাটাই হবে এক্স জিরোর সহগ, এটা মনে রাখতে হবে। তাহলে এক্স জিরোর সহগ কত, আমরা 1 পেয়ে যাচ্ছি, তাহলে আমাদের অ্যান্সারটা কিন্তু 1 হয়ে গেল। আচ্ছা চলে যাবো আমরা 3 নম্বর প্রশ্নে। বলছে দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে কেন্দ্রদের মধ্যে দূরত্ব হবে ব্যাসার্ধ দুটি ড্যাশ বলেছে। আচ্ছা এখানে লক্ষ্য করো, আমাদের দুটি বৃত্ত কথা বলেছে তো, তাহলে দেখো আমি দুটো বৃত্ত তৈরি করছি, এই যে আচ্ছা অন্তঃস্পর্শ করেছে, তাহলে একটা আমরা বড় বৃত্ত তৈরি করব, আর একটা ছোট বৃত্ত তৈরি করছি যারা অন্তঃস্পর্শ করেছে। এই দেখো, তাহলে এখানে একটা এর কেন্দ্রবিন্দু, আর এর কেন্দ্রবিন্দু ধরে এখানে আমি ধরে নিলাম, এই যে দুটো কেন্দ্রবিন্দু, এই যেটা এ, ঠিক আছে, আর এটা আমাদের বি। তাহলে দেখো তো এখানে এদের যে কেন্দ্রদের মধ্যে দূরত্ব ব্যাসার্ধ দুটির কী করবে দেখো তো, এখানে লক্ষ্য করো। আচ্ছা তাহলে এখানে এই যে দূরত্বটা এবি দূরত্বটা, এবি দূরত্বটা কত হবে, এবি দূরত্বটা লক্ষ্য করো। এখানে দেখো এই যে আমাদের এটা যদি আমরা নাম দিই এটা সি, তাহলে এসিটা হচ্ছে বড় বৃত্তের ব্যাসার্ধ, আর এই যে বিসিটা হচ্ছে আমাদের ছোট বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এসি থেকে যদি বিসি বিয়োগ করো তখন তোমরা পেয়ে যাবে কিন্তু এবি, এই যে জ্যামিতিক নিয়মে এসি থেকে বিসি বাদ দিলে এবি। তাহলে দেখো এসি হচ্ছে বড় বৃত্তের ব্যাসার্ধ আর বিসি হচ্ছে ছোট বৃত্তের ব্যাসার্ধ। লক্ষ্য করো এই যে এখানে কেন্দ্রবিন্দু এটা আছে, বি বিন্দু হচ্ছে ছোট বৃত্তের কেন্দ্র আর এ হচ্ছে বড় বৃত্তের কেন্দ্র। তাহলে এদের যে ব্যাসার্ধ দুটি আছে না, ব্যাসার্ধ দুটির বিয়োগফলটাই কিন্তু আমরা পাচ্ছি কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব পেয়ে যাচ্ছি। দেখো দুটি বৃত্ত যদি অন্তঃস্পর্শ করে, তাহলে এই যেখানে বলবো আমরা এই যে দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে কেন্দ্রদের মধ্যে দূরত্ব, মানে এই যে এবিটা পাবো, এই যে এবির মানটা, কেন্দ্রদের মধ্যে দূরত্ব হবে ব্যাসার্ধ দুটির অন্তর, এই যে দেখো ব্যাসার্ধ দুটির অন্তর বিয়োগফল। তাহলে এখানে হবে ব্যাসার্ধ দুটির, আমরা লিখে দেবো অন্তর বা বিয়োগফল তোমরা লিখতে পারো, হ্যাঁ এখানে বিয়োগফল লিখলেও হবে বা অন্তর লিখলেও হবে। চলে আসবো আমরা 4 নম্বর প্রশ্নে। দেখো 4 প্রশ্নটা আমাদের কি বলেছে, সাইন 3 থিটা এর সর্বোচ্চ মান, সবচেয়ে বড় মান। সবচেয়ে বড় মান দেখো তোমাদের একটা জিনিস জানতে হবে যে সাইন থিটার মানটা হয় লেস দেন অর ইকুয়াল 1, আর এখানে হবে আমাদের এই যে দেখো এই যে, আচ্ছা এভাবে দেখো এদিকের মানটা বাদে রাখো, যে সাইন থিটার মানটা 1 কিংবা 1 চেয়ে ছোটো হয়, তাহলে সাইন থিটার সর্বোচ্চ মান কত, সবচেয়ে বড় মানটা আমরা 1 হবে সবচেয়ে বড়, 1-এর চেয়ে বড় হবে না, 1-এর চেয়ে ছোট হবে। এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে তোমাদের, ঠিক আছে। তাহলে সাইন থিটার সবচেয়ে বড় মানটা আমরা কত পাবো, 1। তাহলে সাইন থিটার সর্বোচ্চ মানটা যদি 1 হয় তো সাইন 3 থিটারও সর্বোচ্চ মানটা কিন্তু 1ই হবে। ওকে, তাই অ্যান্সারটা কিন্তু এখানে আমরা পেয়ে যাবো 1। আমি আরেকটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি এই জিনিসটা তোমাদের। ধরো থিটার মানটা 30 ডিগ্রি নিয়ে নাও, সাইন 3 ইন্টু থিটার জায়গায় আমরা লিখে দেবো 30 ডিগ্রি। তা এটা যদি সরল করো সাইন, দেখো সাইন কত পাবো, এটা 90 ডিগ্রি, আর সাইন 90 ডিগ্রির মান আমরা কি জানি 1। তা দেখো এই যে সাইন 90 ডিগ্রির মানটা 1, এবার তুমি থিটার জায়গায় অন্য কোনো মান বসাও, অন্য কোনো মান বসিয়ে তোমরা সরল করবা, দেখবা 1-এর চেয়ে কিন্তু বড় মান পাওয়া না, 1-এর চেয়ে ছোটো মান পাবা কিন্তু বড় মান পাবা না। যেরকম ধরো আমি থিটার জায়গায় আমি ধরো 10 ডিগ্রি বসাবো, আমি এখানে দেখাচ্ছি দেখো সাইন 3 ইন্টু থিটার জায়গায় বসালাম 10 ডিগ্রি, তাহলে এখানে দেখো তো সাইন কত আসবে, সাইন এটা হয়ে যাবে 30 ডিগ্রি, 3 ইন্টু 10 ডিগ্রি 30 ডিগ্রি, আর সাইন 3 ডিগ্রির মান কি জানি আমরা 1/2। দেখো 1/2 হাফ, 1-এর চেয়ে ছোটো মান, তাহলে সবচেয়ে বড় মানটা কত পাচ্ছি আমরা, 1 পেয়ে যাচ্ছি না। তাহলে এই জন্য দেখো এখান থেকে এই দিক থেকে বোঝা যাবে যে সাইন 3 থিটার সর্বোচ্চ মানটা আমরা পেয়ে যাবো 1, সবচেয়ে বড় মানটা 1।
এইভাবে তোমরা উদাহরণ দিয়েও তোমরা দেখাতে পারো। আর যেটা আমি বললাম প্রথমে যে এটা তোমাদের মনে রাখতে হবে, এটা সূত্রের মতন যে সাইন থিতার, ঠিক আছে, সাইন থিতাকে লেখা যায় লেস অর ইকুয়াল 1, ঠিক আছে। সাইন থিতার মানটা 1 কিংবা 1-এর চেয়ে ছোটো হয়। সাইন থিতার সর্বোচ্চ মানটা হয় 1, 1-এর চেয়ে বড়ো হবে না, 1 হবে বা 1-এর চেয়ে ছোটো হতে পারে। তাহলে এইভাবে তোমাদের কিন্তু দুটোই নিয়ম মনে রাখতে হবে, তখনই আমরা বলতে পারবো সাইন 3 থিতার সর্বোচ্চ মানটা 1 বলে দিতে পারবো। আচ্ছা, এরপরে চলে যাবো আমরা 5-এর প্রশ্নে। দেখো 5-এর প্রশ্নটা আমাদের এখানে বলেছে একতল বিশিষ্ট একটি ঘনবস্তুর নাম জানতে চেয়েছে। এমন একটি ঘনবস্তুর নাম বলো যার তল একটি আছে। তাহলে এটা খুব সহজে তোমরা বলে দিতে পারবা। দেখো একতল বিশিষ্ট ঘনবস্তু গোলক যেটা হবে, এই যে গোলক, ফুটবল, এই যে ফুটবল জাতীয় যে ঘনবস্তুটা, তা এর কিন্তু একটি মাত্রই তল, বক্রতল আছে। যদি অর্ধগোলক বলা হয়, এই যে অর্ধগোলকের কিন্তু দুটি তল, একটা বক্রতল আর এই যে এই তলটা বৃত্তাকার তলটা, এটা সমতল, বক্রতল সমতল দুটি তল থাকে অর্ধগোলকের। কিন্তু পুরো গোলকের কিন্তু একটি তল, বক্রতলটাই উপরে তো একটি গোল করে তল, একটি তল দেখতে পাচ্ছ, এই যে ফুটবলটা, তার একতল বিশিষ্ট একটি ঘনবস্তুর নাম তোমরা বলে দিতে পারবা গোলক। আচ্ছা, আমরা 6 নম্বর প্রশ্নে চলে আসবো। দেখো 6-এর প্রশ্নটা আমাদের বলেছে এই যে কিছু সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাগুলির সংখ্যাগুরু মান আমাদের জানতে চেয়েছে। সংখ্যাগুরু মান কত হবে? তা দেখো তো সংখ্যাগুরু মান আমরা এখান থেকে বের করব। তাহলে এখানে লক্ষ্য করো যে এই যে সংখ্যাগুরু মান পাই কী করে? এই যে সংখ্যাগুলো দেওয়া আছে না, এই সংখ্যাগুলোর মধ্যে যে সংখ্যাটা বেশিবার থাকবে সেই সংখ্যাটাকে বলবো সংখ্যাগুরু মান। এটা মনে রাখবা তোমরা। তো দেখো তো কে সবচেয়ে বেশিবার আছে। এখানে যে লক্ষ্য করো যে 17টা কবার আছে, 1 বার, 2 বার, 3 বার, 4 বার আছে 17টা, ঠিক আছে। এই যে 17টা আছে, 1 বার, 2 বার, 3 বার, 4 বার। এবার আমরা দেখব যে 16টা কবার আছে। 16টা দেখছি আমরা 1 বার, 16টা, আর এখানে 2 বার, তাহলে 16টা কিন্তু আমাদের 2 বার আছে, 17 কিন্তু 4 বার পেয়েছি, 16টা 2 বার। আচ্ছা, এখানে আরেকবার আছে 16টা 3 বার আছে, আরও আছে এই 16টা আমরা 3 বার দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার দেখো তো আচ্ছা এখানে 15টা কবার আছে। 15টা 1 বার, 2 বার, 3 বার, 4 বার। আচ্ছা, 15টা কিন্তু 4 বার আছে। দেখো এই যে এভাবে দাগ মারলাম, 1 বার, 15টা, এই যে 2 বার, এই যে 3 বার, আর একটা 15 আছে এখানে 4 বার। তাহলে লক্ষ্য করো এখানে 16 আছে 4 বার, 16 না 17টা, 16 তো 2 বার আছে, 17 আছে 4 বার, আর 15টাও আছে 4 বার। তাহলে এখানে সংখ্যাগুরু মান আমরা দুটি পেয়ে যাচ্ছি, ঠিক আছে। সংখ্যাগুরু মান আমরা বলতে পারবো 15টাও সংখ্যাগুরু মান এবং 17টাও সংখ্যাগুরু মান। তাহলে সংখ্যাগুরু মান কিন্তু আমরা কটা বলবো? দুটো বলে দেবো। একটা আছে 15, আর একটা আছে 17। কারণ 15 সংখ্যাটাও 4 বার আছে আর 17 সংখ্যাটাও 4 বার আছে। এই যে সমান সমান আছে বলে এখানে আমরা যে কোনো একটাকে বলা যাবে না, তো এখানে আমাদের দুটোকে নিয়েই বলতে হবে সংখ্যাগুরু মান। তাহলে সংখ্যাগুরু মান পেয়ে গেলাম 15, 17। এরপরে আমরা 3-এর প্রশ্নগুলোতে চলে আসবো। 3-এর প্রশ্নগুলো আছে সত্য মিথ্যা। আচ্ছা দেখো 3-এর 1 নম্বরটা, ABC এর একটি যৌথ কারবারে লগ্নিকৃত মূলধনের অনুপাত, আচ্ছা মূলধনের অনুপাত, ABC এর মূলধনের অনুপাত বলে দিয়েছে, তাদের লাভের অনুপাত কি এটা হবে? আচ্ছা, আমাদের জানতে হবে একই সময়ের ক্ষেত্রে মূলধনের অনুপাত যেটা হয় সেটাই হয় লাভের অনুপাত, ঠিক আছে। মূলধনের অনুপাত যেটা থাকবে সেটাই থাকবে লাভের অনুপাত, লভ্যাংশ অনুপাত। কিন্তু দেখো এখানে আলাদা বলে দিয়েছে, এই যে আলাদা বলে দিয়েছে তার জন্য আমরা এখানে অ্যান্সারটা কী লিখবো? এর অ্যান্সারটা হয়ে যাবে মিথ্যা। এখানে লিখে দিচ্ছি আমরা। এই অনুপাতটা যখন সমান হতো তখনই আমরা সত্য বলতাম, যেহেতু দুটো অনুপাত সমান নয় তার জন্য মিথ্যা। তোমাদের আমি যেটা বললাম, তোমাদের কি জানতে হবে যে একই সময়ের ক্ষেত্রে মূলধনের অনুপাত আর লভ্যাংশের অনুপাত সমান হবে, সমান নাই বলে মিথ্যা। চলো আমরা চেক করব 2 নম্বরটা। তাহলে এখানে দেখো আমাদের যেটা বলেছে যে দুটো মিশ্র কোণী দেওয়া আছে, এই মিশ্র করণী দুটি অপেক্ষা বড়, মানে এই যে করণীটা আছে মিশ্র করণীটা এর মান এর অপেক্ষা বৃহত্তর, মানে এর মানটা এর অপেক্ষা বৃহত্তর, মানে এটা বলছে এটা বড় এর চেয়ে, ঠিক
আছে, এটা জানতে চেয়েছে। তা বড় ছোট বের করে দেখবো এদের মধ্যে কে বড়। যদি এই যদি বড় হয়ে যায় এর চেয়ে তাহলে সত্য, আর যদি বড় না হয় তাহলে মিথ্যা। তো আমাদের চেক করতে হবে। তাহলে আমরা দেখো চেকটা আমরা এইভাবে করবো। আমরা প্রথম করণীয় রাশিটাকে আমরা কী করব, বর্গ করে নিচ্ছি। এই যে √5 + √3 আছে না, আমরা বর্গ করে দিলে পরে দেখো a + b হোল স্কয়ার সূত্র। a + b হোল স্কয়ার সূত্রটা তোমরা জানো, a² + 2ab, আচ্ছা এটা a এটা b ধরে a² + 2ab + b²। চলো আবার সলভ করে নেবো। এটা 5 হয়ে যাবে, আচ্ছা এটা 2, 5 × 3 = 15 প্লাস এটা 3 হয়ে যাবে, স্কোয়ার যেন রুটটা উঠে যায়। 5 × 3 = 8 প্লাস 2√15, ঠিক আছে। আচ্ছা এইভাবে আমরা রেখে দিলাম। তারপরে এই যে মিশ্র করণীয়টা আছে একেও আমরা বর্গ করে এইভাবে সলভ করব। তাহলে আমরা লিখব √6 + √2 তার হোল স্কোয়ার। একইভাবে সূত্র a + b হোল স্কোয়ার সূত্র, √6 তার স্কোয়ার প্লাস 2√6 √2 প্লাস √2 তার হোল স্কোয়ার। এটা হবে 6 2, এটা হবে দেখো 6 দিয়ে 12, এভাবে করণে গুণ করতে পারবা। 6 দিয়ে 12 প্লাস এটা 2 হয়ে যাবে, 6 আর 2 যোগ করে এটা তো 8 পেয়ে যাবা, ঠিক আছে। এটা হলো 8 আমাদের যোগ করে প্লাস আর এটা 2√12। এখন দেখো তো এই দুটো মানকে দেখে আমরা ছোটো বড় বলতে পারবো। 8 8 তো সমান, এখানে 2√15 আর এখানে হচ্ছে 2√12। যেহেতু এটা বড় তাই না, এই যে এই যে 15টা √15টা কিন্তু বড়, আমরা লিখব যেহেতু এই যে √15 বড়, কার চেয়ে বড়, এই যে √12 হচ্ছে তাই না, এটা √15 √12, তাহলে এই বড় মান। তাহলে এই যদি বড় হয় তাহলে আমাদের এটা বড়, এই যে প্রথমটা কিন্তু বড়। এটাই তো বলেছিল কথাটা যে এর মান এর অপেক্ষা বৃহত্তর, তাহলে আমাদের দেখো সত্য হয়ে গেল অ্যান্সারটা। তাহলে আমরা এখানে কি বলে দেবো, এই যে 2 নম্বরটা আমরা পেয়ে গেলাম সত্য। তো এখানে সত্য লিখে দেব। 3-এর যে প্রশ্নটা লক্ষ্য করো, 3 নম্বর প্রশ্নটা আমাদের বলেছে, এই দেখো দুটি বিন্দুর সংযোজক রেখাংশ তার একই পার্শ্বে অপর দুটির বিন্দুতে সমান সম্মুখ কোণ উৎপন্ন করলে বিন্দু চারটি সমবৃত্তস্থ হবে, এটা আমাদের জানতে চেয়েছে। আচ্ছা চলো আমরা চেক করে নিব সমবৃত্তস্থ হবে কি হবে না। তাহলে এখানে দেখো বৃত্তস্থ যখন কথা বলেছে, তাহলে আমরা আগে একটা বৃত্ত তৈরি করে নিচ্ছি। দেখো এই যে একটা বৃত্ত তৈরি করলাম, দুটি বিন্দু মানে এইভাবে এই দুটো বিন্দু নিয়ে নিলাম, ধরো এটা এ বিন্দু আর বি বিন্দু। এই যে দুটি বিন্দুর সংযোজক সরলরেখাংশ তার একই পার্শ্বে অপর দুটি বিন্দুতে, ঠিক আছে, একই পার্শ্বে অপর দুটি বিন্দুতে, মানে এখানে ধরো এদিকে ধরো দুটি বিন্দু আছে এখানে, আর এখানে দুটি বিন্দু আছে, ধরো এটা সি বিন্দু এটা ডি বিন্দু। এই যে দুটি বিন্দুর সংযোজক সরলরেখাংশর একই পার্শ্বে অপর দুটি বিন্দুতে কি বলেছে, সমান সম্মুখ কোণ উৎপন্ন করে। সমান সম্মুখ কোণ দেখো আমি দুটো কোণ তৈরি করছি, এইভাবে আর এইভাবে, আর লক্ষ্য করো এইভাবে আর এইভাবে, দেখো সমান কোণ উৎপন্ন করছে, এই কোণ সমান। তো আমরা জানি একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান হয়, এটা যদি হয় এক্স তা এই কোণটা হবে এক্স, তাই না, সকল বৃত্তস্থ কোণ সমান। তাহলে দেখো এভাবে যেহেতু তৈরি করে, তাহলে এই যে চারটি বিন্দু এ বি সি ডি বিন্দুগুলো দেখো তো সমবৃত্তস্থ না, একই বৃত্তের উপর অবস্থান করছে। তাহলে কথাটা কিন্তু ঠিক বলেছে এখানে, এই যে দুটি বিন্দুর সংযোজক সরলরেখাংশ তার একই পার্শ্বে অপর দুটি বিন্দুতে সমান সম্মুখ কোণ উৎপন্ন করলে, এই যে দেখো একই কোণ উৎপন্ন করলে বিন্দু চারটি সমবৃত্তস্থ হবে। দেখো এই যে এ বি সি ডি বিন্দু চারটি সমবৃত্তস্থ, একই বৃত্তের উপর অবস্থান করেছে। তাহলে এটাও কিন্তু আমাদের অ্যান্সারটা সত্য। তাহলে আমরা সত্য পেয়ে গেলাম, কোথায় লিখে দেবো, এই জায়গায় লিখে দিই, এটা আমাদের কিন্তু সত্য। 3 নম্বর প্রশ্ন সত্য পেয়ে গেলাম। চলে যাবো 4 নম্বর প্রশ্নে। বলছে একটি বর্গক্ষেত্রের প্রতিটি কোণের বৃত্তীয় মান কি πc/4 হবে। আচ্ছা দেখো আমরা কি জানি, বর্গক্ষেত্রের প্রতিটি কোণ কিন্তু 90 ডিগ্রি হয়। এবার 90 ডিগ্রির বৃত্তীয় মানটা দেখি কত বের হয়। দেখো 90 ডিগ্রির বৃত্তীয় মানটা আমরা কী করে পাবো, তার জন্য আমাদেরকে জানতে হবে যে 180 ডিগ্রি সমান পাই। এই যে 180 ডিগ্রির বৃত্তীয় মানটা কত হয়, পাই হয়, এটা তোমাদের জানতে হবে। 180 ডিগ্রি সমান পাই দিয়ে কোণকে লেখা মানে বৃত্তীয় মান। তাহলে 180 ডিগ্রি যেহেতু পাই হয়, তাহলে 1 ডিগ্রি কত হবে, π/180। এখানে কিন্তু ডিগ্রি আর হবে না, যদি ডিগ্রিটা এখানে রয়ে গেছে, π/1 ডিগ্রি হবে π/180।
তাহলে এখানে 90 ডিগ্রিটা কত হবে? ঠিক আছে, 180 ডিগ্রিতে পাই, 1 ডিগ্রিতে পাই বাই 180 ওই কি নিয়মের মতন। আর 90 ডিগ্রিতে হবে পাই বাই 180, দেখো পাই বাই 180 ইন্টু 90। এটা কাটাকাটি করে দাও, 0 0 কেটে যাবে, 9 2 18, তাই তো। তাহলে এখানে দেখো তো আমরা কত পেয়ে যাব, সমান সমান এই যে দেখো আমরা পেয়ে যাব পাই বাই 2 পেয়ে যাব। ওকে, পাই বাই 2 পেয়ে যাব আমরা। তাহলে আমরা দেখো এই যে মানটা, যেখানে তোমরা সি লিখতে পারো, সি হচ্ছে আমাদের যে রেডিয়ানে থাকে তো এই জন্য সি দিতে পারবা। তাহলে 90 ডিগ্রির বৃত্তীয় মানটা পাই সি বাই 2 পাচ্ছি, মানে বর্গক্ষেত্রের যে প্রতিকোণের বৃত্তীয় মানটা যেটা বলেছে, দেখো একটি বর্গক্ষেত্রের প্রতিকোণের বৃত্তীয় মান কিন্তু পাই সি বাই 4 হবে না, পাই সি বাই 2 হবে। 4 বলেছে, তার জন্য আমরা এখানে মিথ্যা লিখে দেবো। এটা অ্যান্সারটা আমাদের মিথ্যা পেয়ে গেলাম। আচ্ছা, 5 প্রশ্নে আমরা চলে যাব। 5 নম্বর প্রশ্নটা বলেছে একটি নিরেট গোলকের ব্যাসার্ধ 3 গুণ করলে তার আয়তন পূর্বের 9 গুণ হয়ে যাবে। আগের চেয়ে কি 9 গুণ হয়ে যাবে ব্যাসার্ধ 3 গুণ করলে? তা দেখো তো চেক করি। তা ব্যাসার্ধ আমরা যদি আর ধরি, কোনো গোলকের ব্যাসার্ধ আর, তাহলে আর ধরে আয়তনের সূত্র গোলকের আয়তনের সূত্র 4/3 পাই আর কিউব। এটা হচ্ছে আমাদের গোলকের আয়তনের সূত্র যখন ব্যাসার্ধ আর। এবার ব্যাসার্ধ যদি হয়ে যায়, দেখো 3 গুণ ব্যাসার্ধ বলতে 3r ব্যাসার্ধ। এখন যদি ব্যাসার্ধ 3r হয়ে যায় তাহলে আয়তন কত হবে? চলো, তাহলে 4/3 পাই আর কিউব। তাহলে এখানে আরের জায়গায় বসে যাবে 3r তার হোল কিউব। তাহলে 4/3 পাই, এটা যাবে দেখো ভেঙে দিলে পরে 27, 3 কিউব 27 আর কিউব। তাহলে 27টাকে আমরা সামনে নিয়ে আসলাম, 27 ইন্টু 4/3 পাই আর কিউব, মানে এই ফিগারে রাখতে চাইলাম, এই ফিগারে। ঠিক আছে, তা দেখো ব্যাসার্ধ যখন আর তাহলে আয়তন চলে এটা, আর ব্যাসার্ধ যখন 3r তখন আয়তন এটা আসছে, মানে আগের আয়তনের চেয়ে 27 গুণ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 27 গুণ হবে, ব্যাসার্ধ 3 গুণ করলে আয়তনটা, গোলকের আয়তনটা পূর্বের আয়তনের চেয়ে 27 গুণ হবে, কিন্তু এখানে বলেছে 9 গুণ। তাহলে 9 গুণ বলেছে বলে আমাদের এখানে অ্যান্সারটা মিথ্যা হয়ে গেল। এই যে আমাদের এটা অ্যান্সার মিথ্যা। ওকে, আচ্ছা, এরপরে চলে যাবো আমরা 6 নম্বর প্রশ্নে। বলছে একটি মাত্র অজৈব থেকে মধ্যমা নির্ণয় সম্ভব? হ্যাঁ, এটা কিন্তু সম্ভব, এটা আমাদের সত্য। তোমাদের বই থেকে দেখাবো আমি এটা কেন সম্ভব, বইতে দেখাবো। তোমরা চলে যাবা, তোমাদের যে 10ম শ্রেণীর গণিত বইটা আছে 353 পাতায় দেখো একটি মাত্র অজৈব আছে। লক্ষ্য করো, এই যে অজৈবটা আছে না, একটি মাত্র অজৈব। তাহলে এই অজৈব দিয়ে দেখো একটা মধ্যমা নির্ণয় করেছে। এই যে দেখো, এই যে পি বিন্দু দিয়ে মধ্যমা নির্ণয় করেছে। এই জায়গায় কিন্তু মধ্যমা পাওয়া গেছে, এই যে মধ্যমা মানটা নির্ণয় করেছে। দেখো এই যে মধ্যমা সমান 153.6, এই যে 153.6, এখানে এই যে মধ্যমাটা তৈরি করেছে, লক্ষ্য করো, তাই না? তাহলে একটি অজৈব দিয়েও মধ্যমা নির্ণয় করা সম্ভব হয়, তার জন্য আমার অ্যান্সারটা সত্য পেয়ে গেলাম। আচ্ছা, এরপরে আমরা চলে আসবো 4 নম্বর প্রশ্নগুলো। আমাদের এগুলো হচ্ছে এসিকিউ 2 নম্বরের প্রশ্নগুলো। তো দেখো 4-এর 1-এর প্রশ্নটা বলছে একটি গাড়ির মূল্যের বার্ষিক হ্রাসের পরিমাণ 20%, মানে বার্ষিক বছরে হ্রাস পায় 20% করে হ্রাস পায়। তা গাড়িটি 1,25,000 টাকায় কিনে কত বছর পর গাড়িটি 64,000 টাকায় বিক্রি করবে? আচ্ছা, যেহেতু এখানে হ্রাস পাচ্ছে, তাই না? তা দেখো সময়টা জানতে চেয়েছে এখানে, তাহলে আমরা এখানে সময়টা এভাবে বের করবো। দেখো, তাহলে আমরা ধরে নেব যে n বছর পর গাড়িটি এত টাকায় কিনে n বছর, সময়টা ধরে নিলাম আমরা n বছর পর গাড়িটির দাম এত হয়ে যাবে। তাহলে আমাদের যেটা বলেছে, দেখো যেটা আমাদের দাম যেটা বর্তমান ছিল, এই যে 1,25,000 টাকা, এটা হচ্ছে বর্তমান মূল্য। আর 1 মাইনাস হবে, যেহেতু এখানে হ্রাস বলেছে, এটা কিন্তু সূত্রটা লিখছি, সমহার হ্রাসের সূত্র, সমহার বৃদ্ধির যে অঙ্কগুলো, এটা সমহার হ্রাস হবে। তাহলে 1 মাইনাস 20/100, 20% বলতে 20/100, আর সময়টা যেটা আমরা ধরে নিলাম n, কত বছর পর? n বছর পর হবে, এটা সময়টা কত? n বছর। ঠিক আছে, এই যে আমাদের সমহার হ্রাসের যে অঙ্ক। তাহলে এই যে হ্রাস পাচ্ছে n বছর, এতটা হ্রাস, এই হ্রাসটাই তো বলে দিয়েছে 64,000 টাকা, হ্রাস পেয়ে টাকাটা হয়ে যাবে 64,000 টাকা। তাহলে এখান থেকে n এর মানটা আমাদের বের করে দেখাতে হবে। 3টা শূন্য কেটে দিলাম। তাহলে দেখো
এখান থেকে আমরা এনের মানটা বের করার চেষ্টা করি। 1 মাইনাস এখানে 0 0 কেটে দাও, 2 5 10, তাহলে এখানে আমরা 1/5 পেয়ে যাচ্ছি এন। আর এখানে 64/125 এই জায়গাটা করে দেবো। এই যে 64 নিচে 125 নিয়ে চলে আসলাম। আচ্ছা এখানে ভগ্নাংশে যোগবিয়োগ করে পেয়ে যাবা কত পেয়ে যাবে এটা। আচ্ছা এইভাবে দেখো আমি তোমাদের করে দেখাই। এটা হবে 5 মাইনাস 1 এন। আচ্ছা 64কে দেখো আমরা এখানে লিখতে পারবো এটা 4/5 করে হোল কিউব। 64 ঘনমূল 4 আর 125 ঘনমূল 5, তা 4/5 করে হোল কিউব করতে পারবো আমরা। এটাকে ভাঙলে এটাই পাবা। আর এখানে চলে আসো, দেখো এটাও তোমরা বিয়োগ করে দেখো, উপরে 4 আর নিচে 5, 4/5 হোল টু দি পাওয়ার n, আর এদিকেও আছে আমাদের 4/5 হোল কিউব। তাহলে দেখো সূচকের নিয়ম, মূল সংখ্যা সমান তাহলে পাওয়ার সমান, তাহলে n সমান সমান পেয়ে গেলাম কত, 3 পেয়ে গেলাম। তাহলে কত বছর পর হবে, 3 বছর পরে। যে বলেছিল সময়টা যে কত বছর পর গাড়িটির মূল্য এই টাকা আসবে, কত বছর পর, তাহলে আমাদের 3 বছর পর। অ্যান্সারটা কত, 3 বছর পর। ওকে, এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা চলে যাবো আমরা 2 নম্বর প্রশ্নে। এখানে বলছি শতকরা বার্ষিক সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8/25 অংশ হবে। আচ্ছা কোনো টাকার, তাহলে এখানে আমাদের দেখো সেই টাকা আসলটাকে আমাদের ধরে নিতে হবে। তাহলে আসলটাকে আমরা x টাকা ধরে নিলাম। এই যে আসল হচ্ছে আমাদের x টাকা। তাহলে দেখো তো 4 বছরের সুদ যেটা আসলের, 4 বছরের সুদটা আসলের কত হবে দেখো। তাহলে আমাদের এই যে সুদটা আমরা পেয়ে যাব, 4 বছরের সুদ, সুদ সমান সমান আসলের 8/25 অংশ বলেছে। এই যে 4 বছরের সুদ, এই সুদটা আসলের মানে এক্সের 8/25 অংশ বলেছে। তাহলে আমাদের এটা কত দাঁড়ালো। আচ্ছা সুদ আমাদের এটাই। আচ্ছা এবার চলে যাবো আমরা সরল সুদের সূত্রে। আমাদের কিন্তু এখানে দেখো বার্ষিক সুদের হার মানে 8টা বের করতে বলেছে। তাহলে আমাদের সরল সুদের সূত্র আই সমান সমান PTR/100। চলো এখানে মানগুলো বসাই। দেখো আই বলতে, আচ্ছা আই হচ্ছে আমাদের যেটা বের করলাম সুদ, x × 8/25 সমান সমান পি হচ্ছে আসলটা x, আর এখানে সময়টা বলেছে 4 বছর, তাহলে টি এই জায়গায় আমরা 4 বসাবো। আর সুদের হার যেটা 8টা বের হবে নিচে 100, x আমরা কেটে দেবো। তাহলে এখানে দেখো 25 4 100, এটা কাটাকাটি করতে পারবা, 4 4 কেটে দিলাম। তাহলে দেখো আর এর মানটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কত, এই যে 8 দেখতে পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা আর সমান সমান পেয়ে যাবো 8 মানে 8%। তাহলে অ্যান্সারটা হয়ে গেলো দেখো, এই যে বার্ষিক সুদের হারের মানটা কত পেয়ে গেলাম, এই যে এখানে বলেছিল 8%, এটাই অ্যান্সার আমাদের। আচ্ছা চলে আসবো আমরা 3 নম্বর প্রশ্নে। আমাদের দেখো দেওয়া আছে XYZ দিয়ে একটা সমীকরণ হলে এখানে আমাদের বলেছে এর মান কত হবে। আচ্ছা তাহলে দেখো তো এর মানটা আমরা বের করে নেব সহজেই। আমরা এখানে করব কি, দেখো এই যে মানটা আছে না, x/2 সমান সমান y/3 সমান সমান z/7, এদেরকে আমরা কে ধরে নিই। কে ধরে দেখো এখানে x এর মানটা পেয়ে যাবা, 2কে পেয়ে যাবা পর্যন্ত করে, এখানে y এর মানটা পাবা 3কে, আর এখানে z এর মানটা পেয়ে যাবা 7কে। এই দেখো z সমান সমান 7কে বর্জগুণ করে, তাহলে x y z এর মানটা বের করে নিলাম। এবার যে আমাদের বলেছে কার মানটা, এর মানটা, এই যে দেখো 2x - 3y + 4z/2y এর মানটা বের করতে বলেছে। চলো মানগুলো বসিয়ে দিই। তাহলে আমরা বসাবো 2 × x এর মান তো 2কে বের করলাম, এই যে x এর মান 2কে, এই যে ঠিক আছে x এর মান 2কে, -3 × y এর মান হচ্ছে 3কে, তাহলে y জায়গায় বসাবো 3কে প্লাস 4 × z এর মান হচ্ছে 7কে, আর নিচে 2 × y এর মান হচ্ছে 3কে। দেখো এটা সরল করে আমাদের অ্যান্সার চলে আসবে 4কে, 9কে, 7 4 28কে, আর নিচে কত আছে, নিচে আছে আমাদের 6কে, এই যে আমাদের 6কে। তাহলে উপরে আমরা যোগ বিয়োগ করবো। আচ্ছা দেখো উপরে যেহেতু করি, দেখো যোগ বিয়োগ, এই যে আমাদের 28 আর 4 কত হবে 32কে, নিচে আছে আমাদের কত 6কে,
6কে কে কেটে দিলাম। আচ্ছা আরেকটা সরি, এখানে আমাদের 32কে -9কে আমরা লিখিনি, চলো একটু এটা কেটে দিই, বিয়োগটা ভালো করে দেখায়। এই যে 28 আর 4, এটা 32কে আর -9কে আছে আর নিচে 6কে। ওকে, এভাবে দাঁড়ালো। তাহলে 32কে থেকে 9কে যদি বিয়োগ করো তোমরা বিয়োগ ফলটা পেয়ে যাবো কত, এটা পেয়ে যাবা 23 পেয়ে যাবা, 23কে আর এখানে 6কে। এবার কে কেটে দাও, তাহলে মানটা পেয়ে গেলাম কত, অ্যান্সারটা 23/6। এটা কিন্তু আমাদের অ্যান্সার, ঠিক আছে, 23/6। আচ্ছা তাহলে এখানে আমরা লিখে দিই, এর মানটা কত পেয়ে গেলাম আমরা, 23/6 পেয়ে গেলাম। আচ্ছা এবার চলে যাবো আমরা কত নম্বরে, এবার চলে যাবো আমরা 4 নম্বর প্রশ্নে। একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, এর বীজদ্বয় আলফা ও বিটা হলে 1/α ও 1/β বীজ বিশিষ্ট সমীকরণটি নির্ণয় করতে বলেছে। এমন সমীকরণ বের করতে বলেছে সেই যার বীজদ্বয় হবে 1/α ও 1/β। তাহলে আমাদের দেখো, হ্যাঁ, যে সমীকরণ বের করতে বলবে সেই সমীকরণের বীজদ্বয়ের যোগফল আর বীজদ্বয়ের গুণফল যদি জানা থাকে, মানে আমাদের বের করতে হবে 1/α প্লাস 1/β, এটা বের করতে হবে, আর 1/α ইন্টু 1/β, এটা বের করতে হবে। এই দুটো মান পেয়ে গেলে আমরা সমীকরণটা কিন্তু পেয়ে যাব। ওকে, তো দেখো প্রথমে আমরা কি করছি, আমাদের এখানে যে দ্বিঘাত সমীকরণটা আছে, এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আলফা বিটা বলে দিয়েছে। তাহলে বীজদ্বয় যখন আলফা বিটা আছে, দেখো আলফা বিটা, তাহলে বীজদ্বয়ের যোগফল পাবো -b/a, -b হচ্ছে কিন্তু -3 আর এ হচ্ছে 5, তো এটা হবে আমাদের 3/5। এই যে বীজদ্বয়ের যোগফল, বীজদ্বয়ের গুণফল আমরা পেয়ে যাব c/a, c হচ্ছে 6 আর এ তো হচ্ছে 5, এ হচ্ছে বীজদ্বয়ের যোগফল আর গুণফল। আচ্ছা এখন আমাদের বের করতে হবে, এই যে দেখো 1/α প্লাস 1/β, এদের যোগফলটা বের করতে হবে। তাহলে এখানে আমরা কী করবো, ভগ্নাংশের যোগফল করি, এটা আমাদের বিটা প্লাস আলফা। এই যে আমাদের দেখো আলফা প্লাস বিটার মানটা আমরা বের করেছি কত, 3/5, আর আলফা বিটা 6/5। আচ্ছা তাহলে এখানে দেখো এটা যদি সরল করো, আচ্ছা 5 হর কেটে যাবে, দেখো 5 আছে হরটা, আর আমাদের রয়ে গেল কত, 3/6, কাটাকাটি করে নাও, 1/2, তাহলে 1/2। তাহলে দেখো আমাদের বীজদ্বয়ের যোগফল 1/2 পেয়ে গেলাম, যেটা আমাদের দরকার ছিল, ঠিক আছে, এই যে বীজদ্বয়ের যোগফল দরকার, আর বীজদ্বয়ের গুণফল এই যে 1/α ইন্টু 1/β, এই যে বীজদ্বয়ের গুণফল আমরা বের করব। তাহলে এটা হবে 1/α-β, তাহলে বসিয়ে দেবো 1/α-βটার মানটা 6/5, এটা উল্টে যাবে 5/6 হয়ে যাবে। দেখো আমরা বীজদ্বয়ের গুণফলও পেয়ে গেলাম। তাহলে এখন কিন্তু আমরা দেখো সমীকরণটা বের করতে পারবো। অতএব নির্ণেয় সমীকরণ, আচ্ছা নির্ণেয় সমীকরণ, যে সমীকরণের বীজ দুটি 1/α 1/β, সেই সমীকরণটি হবে, দেখো কীভাবে হবে, সেই সমীকরণটি পেয়ে যাবা s² মাইনাস বীজদ্বয়ের যোগফল, বীজদ্বয়ের যোগফল পেয়ে গেছি 1/2, এই যে বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল পেয়ে গেছি 5/6, এই যে বীজদ্বয়ের গুণফল ইজিক্যাল টু 0। তাহলে এই যে দেখো এইভাবে একটা সমীকরণ পাওয়া যায়, যেই সমীকরণের বীজদ্বয়ের যোগফল আর বীজদ্বয়ের গুণফল জানা থাকবে, সেই সমীকরণটি, সেই দ্বিঘাত সমীকরণটি হবে এইভাবে। এটা কিন্তু সূত্র, s² মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল ইজিক্যাল টু 0। ওকে, তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার। এটাকে তোমরা একটু সরল করে নিতে পারো, আমি এখানে 6 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে 6s², এটা 6 দিয়ে গুণ করলে 3 পেয়ে যাবা, 3x, এই যে 2 3 6 বলে 3x হবে, আর এখানে 6 কেটে যাবে, 5 ইজিক্যাল টু 0। এই যে সমীকরণটা দাঁড়ালো, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, এবার আমরা চলে যাব 5 নম্বর প্রশ্নে। দেখো 5-এর প্রশ্নটা আমাদের কি বলেছে, একটি বৃত্তের দুটি যে PQ এবং PR পরস্পর লম্ব, বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য r সেমি হলে যে QR আছে এর দৈর্ঘ্য আমাদের বের করতে বলেছে, QR। তাহলে দেখো খুবই ভালো প্রশ্ন। আচ্ছা আমাদের কি বলেছে, একটা বৃত্তের কথা বলেছে, তা আমি আগে প্রথমে একটা বৃত্ত তৈরি করে দেখাচ্ছি তোমাদের। এই যে আমাদের একটা বৃত্ত, এবার দুটি যে বলেছে PQ PR এর পরস্পর লম্ব, তাহলে আমি দুটি যে এভাবে তৈরি করলাম, এই যে একটি যে, এই যে একটি যে,
এটা কিন্তু পরস্পর লম্ব। এখানে নামটা যদি দেখো আমাদের বলেছে পি কিউ আর পি আর, এখানে পি দিলাম, এটা পি কিউ আর এই পি আর, এভাবে দুটি যে পরস্পর লম্ব, মানে এই কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাহলে লক্ষ্য করো এটা যদি 90 ডিগ্রি হয়, আমি যদি এভাবে যোগ করে দিই, এইভাবে যোগ করে দিই না, তাহলে এই যে সমকোণী ত্রিভুজটা দাঁড়ালো, তাহলে এভাবে যদি এই যে পরিবৃত্তটা আছে, এই পরিবৃত্তের মধ্যে যে ত্রিভুজটা আছে, বৃত্তের মধ্যে ত্রিভুজটা, ঠিক আছে, তাহলে এই বৃত্তের মধ্যে ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ আছে, তাহলে সমকোণী ত্রিভুজ হলে পরে এর যে অতিভুজটা আছে না, এই অতিভুজটা হয়ে যাবে কিন্তু আমাদের ব্যাস, মানে আর কিউটা হবে ব্যাস, এটা হচ্ছে কেন্দ্রবিন্দু। এটা কিন্তু সবসময় হবে, এটা মনে রাখবা। আর একবার লক্ষ্য করো, এই যখন 90 ডিগ্রি, তাহলে অর্ধবৃত্তস্থ কোণ, এই যে ব্যাস নিয়ে কিন্তু অর্ধবৃত্তস্থ কোণ হয়, তাহলে এটা নিশ্চয়ই তাহলে ব্যাস আছে, তারপর তো এই কোণটা 90 ডিগ্রি আছে, দেখো অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে এইভাবে তোমরা বুঝতে পারবা, ঠিক আছে। সমকোণী ত্রিভুজের যে পরিবৃত্ত হয়, তাই না, সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের যে পরিব্যাসার্ধ, তাই না, যেটা পরিব্যাসার্ধ পাবো, পরিব্যাসার্ধ হবে অতিভুজের অর্ধেক, অতিভুজটা যা হবে তার অর্ধেক হবে পরিব্যাসার্ধ। আর ব্যাসটা হবে কত, ব্যাসটা হবে আমাদের এখানে আর কিউ। তো আমাদের এখানে দেখো এই যে ব্যাসার্ধ, যেটা বৃত্তের ব্যাসার্ধ কত বলে দিয়েছিল আর, তাহলে বৃত্তের ব্যাসার্ধ আর, ও কিউটা আর, তাহলে আমাদের এখানে যেটা কিউ আর বের করতে বলেছে, যে কিউ আর, তাহলে কিউ আর কত পেয়ে যাবো, ব্যাসটা 2r, তাহলে কিউ আর হয়ে যাবে কিন্তু 2r। দেখো এটাই আমাদের অ্যান্সার। কিউ আর এর মানটা আমরা কত পেয়ে গেলাম, 2r পেয়ে গেলাম। আচ্ছা, এই যে অ্যান্সারটা আমি এখানে লিখে দিলাম 2r। ওকে, চলে আসবো আমরা 6 নম্বর প্রশ্নে। আমাদের দেখো ত্রিভুজ এবিসি বি কোণটা স্থূলকোণ বলেছে, আর ত্রিভুজ এবিসির পরিকেন্দ্র ও বিন্দু এবং কোণ এওসি 110 ডিগ্রি হলে কোণ এবিসি এর মান বের করতে বলেছে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে ছবিটা তৈরি করব। যেভাবে প্রশ্ন বলেছে সেই অনুযায়ী দেখো আমি একটা ছবি তৈরি করছি। তাহলে প্রথমে যখন পরিবৃত্তের কথা বলেছে, তাহলে আমি আগে একটা বৃত্তের ছবি তৈরি করে নিচ্ছি। এই যে আমাদের একটা বৃত্ত, তা লক্ষ্য করো এখানে বি কোণটা স্থূলকোণ, তাহলে আমি বি কোণটাকে এভাবে তৈরি করি। এই যে আমাদের বি কোণ, এই যে নাম দেখো, এই যেটা বি কোণ দিয়ে দিলাম, এটা হচ্ছে আমাদের স্থূলকোণ, এই বিন্দুটা। তারপরে আমি এভাবে যোগ করে দেব, এই যে দেখো যোগ করে দিলাম। তাহলে এখানে আমাদের যেটা বলেছে ত্রিভুজটা এবিসি, তাহলে এবিসির নামটা এখানে এ, বি, এটা আমরা সি নাম দিয়ে দিলাম। ওকে, এই জায়গায় আমাদের কেন্দ্রবিন্দু আছে এখানে। তাহলে আমি কেন্দ্রবিন্দুটা আগে এখানে যোগ করে দেখাচ্ছি। এটা কেন্দ্রবিন্দুর নাম ও দিয়ে দিলাম, আর এটা এইভাবে করে ও এ আর ও সি আমি যোগ করে নেব। এই দেখো, তো এখানে যে কোণটা আমাদের দেওয়া আছে কোণ ইওসি, এই কোণটা বলেছে 110 ডিগ্রি, এটা হচ্ছে 110 ডিগ্রি এই কোণটা। তাহলে আমাদের কোণ এবিসি মানে এই কোণের মানটা বের করতে বলেছে এটা। আচ্ছা, তাহলে দেখো আমরা এই কোণটা যদি 110 ডিগ্রি হয়, এটা আমাদের 110 ডিগ্রি আছে, তাহলে এই যে প্রবৃদ্ধ ইওসি মানে এই কোণটা, এই কোণটা কিন্তু পেয়ে যাব। এটা হচ্ছে আমাদের প্রবৃদ্ধ, ঠিক আছে, এই দিকের কোণটা ইওসি আর ওই দিকের কোণটা বলবো প্রবৃদ্ধ ইওসি, মানে 180 ডিগ্রির চেয়ে বড় কোণকে প্রবৃদ্ধ কোণ বলা হয়, প্রবৃদ্ধ কোণ, ঠিক আছে, এটা দয়ে বয়ে যুক্ত আছে প্রবৃদ্ধ, দয়ে ধয় যুক্ত প্রবৃদ্ধ, আচ্ছা, প্রবৃদ্ধ কোণ এওসি। ওকে, এই যে প্রবৃদ্ধ কোণ এওসি, এই কোণটা আমরা কত পাবো দেখো, এই কোণটা আমরা বের করবো। আচ্ছা, টোটাল কোণটা আমরা কি জানি, সম্পূর্ণটা একটা হচ্ছে বৃত্তীয় কোণ 360 ডিগ্রি, তা 360 ডিগ্রি থেকে 110 ডিগ্রি এটা বাদ দিলে পরই প্রবৃদ্ধ কোণটা পেয়ে যাব। তাহলে 360 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি প্রবৃদ্ধ এওসি পেয়ে যাব। তাহলে প্রবৃদ্ধ কোণ এওসি এটা বিয়োগ করে পেয়ে যাবা 250 ডিগ্রি। এই যে এটা পেয়ে যাবা প্রবৃদ্ধ এওসি কোণটা কত পেয়ে গেলাম, 250 ডিগ্রি। আচ্ছা, তাহলে এবার দেখো তো আমরা এবিসি কোণটা পেয়ে যাবো কীভাবে। আচ্ছা, এদিকে চাপ নিয়ে নাও, এই যে চাপটা আছে এসি চাপ, তাহলে এসি চাপের উপর কেন্দ্রস্থ কোণটা হচ্ছে প্রবৃদ্ধ এওসি, এই যে প্রবৃদ্ধ এওসি কেন্দ্রস্থ কোণ, আর বৃত্তস্থ কোণ হচ্ছে এবিসি। আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ দ্বিগুণ হয়, আর বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ অর্ধেক হয়। তাহলে আমরা অতএব পেয়ে যাবো এখানে যে প্রবৃদ্ধ এওসি সমান 2 কোণ এবিসি।
এই যে দেখো এই যে প্রবৃদ্ধ এওসি সমান সমান 2 কোণ এবিসি। ঠিক আছে, এটা আমাদের কি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ দ্বিগুণ, যে আমাদের সূত্রটা। তাহলে এর মান তো আমরা পেয়ে গেছি 250, তাহলে এর জায়গায় বসিয়ে দেবো 250, আর এটা 2 কোণ এবিসি। 2 দিয়ে কাটাকাটি করে দাও, এখানে যদি 2 দিয়ে কাটাকাটি করে দাও, এটা পেয়ে যাবে কত 125 ডিগ্রি। তাহলে আমরা পেয়ে গেলাম কোণ এবিসির মানটা 125 ডিগ্রি। দেখো এটাই আমাদের অ্যান্সার। বলেছিল কোণ এবিসি, এটা হয়ে গেল 100 এক বেশি হয়ে গেছে, এই যে 125 ডিগ্রি। ওকে, এটাই আমাদের অ্যান্সার। খুবই ভালো প্রশ্ন। আচ্ছা, চলে যাবো আমরা পরের প্রশ্নে। এরকম লিখে দিই, কত পেলাম আমরা 125 ডিগ্রি। চলে আসবো আমরা 6 নম্বর প্রশ্ন। 6 না 7 নম্বর, 6 নম্বরটা আমরা করে ফেললাম। ঠিক আছে, এদিকে চলে আমাদের 6 নম্বর প্রশ্ন। এবার করাবো আমরা 7 নম্বর প্রশ্ন। দেখো এখানে একটা ছবি দেওয়া আছে আমাদের চিত্র। চিত্রে ও কেন্দ্র বৃত্তের 26 সেমি দূরত্বে অবস্থিত পি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য 10 সেমি। ঠিক আছে, এই যে 26 সেমি দূরত্বে অবস্থিত, মানে এই যে 26 সেমি দূরত্বে অবস্থিত পি বিন্দুটা, মানে ওপিটা দেওয়া আছে কিন্তু 26। এখানে যেটা বলেছে ওপিটা 26 সেমি, আর স্পর্শকের দৈর্ঘ্য যেটা বলে দিয়েছে 10 সেমি। ঠিক না, এই যে স্পর্শকের দৈর্ঘ্য যেটা হচ্ছে আমাদের পিটি বলে দিয়েছে কত 10 সেমি। এভাবে কিন্তু প্রশ্ন বলেছে। এই যে ও কেন্দ্র বৃত্তের 26 সেমি দূরত্বে অবস্থিত পি বিন্দুটা, এই যে পি বিন্দুটা ও কেন্দ্র বৃত্তের 26 সেমি দূরত্বে অবস্থিত আছে পি বিন্দুটা। তাহলে এখানে ওপিটা কত 26 সেমি, আর সেই বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য 10 সেমি। স্পর্শকের দৈর্ঘ্য দেখো পিটি, সেটা 10 সেমি বলে দিয়েছে। তাহলে ওটি দেখো এই যে বৃত্তের ব্যাসার্ধ ওটি, তাহলে ওটির মান বের করতে বলেছে। এখানে তোমাদের জানতে হবে কোনো স্পর্শকের উপর কেন্দ্রগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়। তাহলে এখানে আমাদের হয়ে যাবে ওটি লম্ব পিটি। ঠিক আছে, তাই এটা লম্ব হয়ে গেল। আচ্ছা, লম্ব হলে আমাদের এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, তো আমরা পেয়ে যাব ত্রিভুজ পিওটি, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, ত্রিভুজ পিওটি সমকোণী ত্রিভুজ। আচ্ছা, তাই এটা সমকোণী ত্রিভুজ পেয়ে গেলাম। তার সমকোণী ত্রিভুজের ধর্ম কী আছে? সমকোণী ত্রিভুজের ধর্ম আছে যে এই কোণটা যদি আমাদের দেখো, এই কোণটাতে আমরা পেয়ে গেলাম 90 ডিগ্রি। তার অতিভুজ হচ্ছে আমাদের ওপি, আর এটা ভূমিটা লম্ব, তার অতিভুজ স্কোয়ার মানে ওপি স্কোয়ার সমান সমান এই যে পিটি স্কোয়ার প্লাস ওটি স্কোয়ার। ওটির মান চাই, তার অতএব আমরা ওটি স্কোয়ার বের করে নেব, ওপি স্কোয়ার মাইনাস পিটি স্কোয়ার। চলো আমরা এখানে মানগুলো বসাই। ওপি আমাদের হচ্ছে 26 তার স্কোয়ার, আর পিটির মান জানা আছে, তাহলে পিটির মান হচ্ছে 10 স্কোয়ার। আচ্ছা, 26 স্কোয়ার আমাদের জানতে হবে, 26 স্কোয়ার হয় 676, এটা মনে রেখে দেবো। 26 গুণ করবা, 26 গুণ করে পেয়ে যাবে 676, আর 10 স্কোয়ার তো 100, এটা বিয়োগ করে নেবা, এটা বিয়োগ করে পেয়ে যাবা 576। আচ্ছা, তাহলে এখানে দেখো, তাহলে এই যে ওটি স্কোয়ার, এটা হচ্ছে ওটি স্কোয়ারের মান 576, তাহলে আমাদের ওটি কত হবে? তাহলে 576 বর্গমূল, 576 বর্গমূল। তাহলে ওটি সমান সমান 576 বর্গমূল করবা, দেখবা তোমরা 24 পেয়ে যাবা। ঠিক আছে, 24 গুণ করবা 576। দেখো বর্গমূল জিনিসটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের, অনেকে বর্গমূল অসুবিধা হয়। দেখো এইভাবে বর্গমূল করবা, এভাবে লিখে ডান দিক থেকে জোড়া মারবা, আর এভাবে টান দিয়ে দিলা। 5কে নিয়ে কাজ করো, এখানে এমন সংখ্যা বসাও, যে সংখ্যা বসাবা সেই সংখ্যা দিয়ে গুণ করতে হয়। যদি 2 নাও, 2 দিয়ে 4, 3 দিলে 3 3 9, 3 3 9 বড় হয়ে যাচ্ছে, দেখো 5-এর চেয়ে বড় নেওয়া যাবে না, ভাগের নিয়ম। তো 2 নিলাম, 2 দিয়ে 4, এই যে দেখো বিয়োগ 1। এবার এখানে টান দিয়ে এই সংখ্যার ডবল বসিয়ে দেবা। আছে 2-এর ডবল কত? 4, তাহলে এখানে 4 বসাবা। আচ্ছা, এখানে একটু জায়গা রাখবা একটা সংখ্যা বসানোর ক্ষেত্রে, একটা ফাঁকা রাখবা এখানে। তারপর দেখো এই যে একটা আছে, এই যে বিয়োগ করে 1 নেমেছিল, 4-এর চেয়ে ছোটো,
তাহলে ছোটো বলে এবার নামাবো। এখন এটাকে যে নামাবো আমরা একটা সঙ্গে নামাতে পারবো না, যেহেতু যে জরা আছে একসঙ্গে আমার দুটোকে নামাতে হবে 76। এবার এখানে দেখো আমি 4 লিখলাম। এবার 4-এর পাশে কোনো সংখ্যা বসিয়ে সেই সংখ্যা দিয়েই গুণ করতে হয়, যেন এটা এর চেয়ে বড়ো না হয়, এর চেয়ে ছোটো হয় বা মিলে যায় যেন। তাহলে এখন মিলে যাওয়ার চান্স, তাই তো, আর তো নামবে না। তাহলে দেখো 6 আছে, তাহলে এমন কী দিয়ে গুণ করবো যে 6 হবে। তাহলে আমরা দেখো যদি 4 দিয়ে গুণ করি, মানে 4 4 16, এই যে দেখো 4 বসালাম তো 4 দিয়েই গুণ, এই যে 4-এর পাশে 4 বসালাম তো 4 দিয়েই গুণ করতে হবে। 4 নিলাম এই জন্য যে 4 4 16, এই যে 6 মিলছে তার জন্য 4 দিয়ে গুণ করছি। তা 4 4 16, আবার 4 4 16 1 17, দেখো মিলে গেছে আমাদের 4 দিয়ে। এই যে 4 দিয়ে গুণ করলাম, তাহলে 176 পেয়ে আছে। তাই এখানেও 4 বসিয়ে দেবা। তাই বর্গমূলের আনসার কিন্তু এই যে আমাদের 24। তাই যে পেয়ে গেলাম দেখো 24। তাহলে ওটির মানে আমাদের চেয়েছিল, এই যে ওটি সমান সমান কত পেয়ে গেলাম। তাহলে আমরা দেখো এই যে বলেছিল আমাদের ওটি সমান সমান, ওটি সমান সমান পেয়ে গেলাম 24 পেয়ে গেলাম, 24 সেমি। আচ্ছা, তারপরের প্রশ্ন দেখো আমরা করাবো 8 নাম্বার। এখানে আমাদের দেওয়া আছে দুটো সমীকরণ দেওয়া আছে ত্রিকোণমিতিক। তাহলে এখানে থিতা অপনয়ন করতে বলেছে, দুটো সমীকরণ দেবে। আচ্ছা, তাহলে এখানে লক্ষ্য করো আমরা কি করব, এই যে এক্স কস থিতা আছে না, তাহলে আমরা এখান থেকে কস থিতার মানটা যদি বের করতে চাই, কস থিতা সমান সমান, আচ্ছা কস থিতার মানটা আছে 2, আচ্ছা 2/x হয়ে যাবে, এখানে x ছিল, তাহলে কস থিতা সমান সমান 2/x। আচ্ছা একে যদি আমরা বলি এখান থেকে সেক থিতার মানটা কত, আচ্ছা কস থিতাকে লেখা যায় 1/sec থিতা। আচ্ছা আমরা 1/sec থিতা করলাম প্রথমে, ঠিক আছে, আর এটা 2/x আছে, তাহলে 1/sec থিতা 2/x, cos থিতা সমান সমান 1/sec থিতা। তাহলে আমি এবার উল্টো দিই মানকে উল্টো লিখবো, মানে 1/sec থিতা লিখলাম sec থিতা। তাহলে আমাদের কী করতে হবে, এদিকে উল্টে যাবে। তাহলে এখানে উল্টে গিয়ে আমরা লিখতে পারবো x/2 লিখতে পারবো। ওকে, এবার আমরা বর্গ করে নিই sec স্কোয়ার থিতা, তো এখানে s²/4 হয়ে যাবে। আমরা করতে চাইছি দেখো কোসকে সেক করে বর্গ sec স্কোয়ার, আর এটা tan আছে, এটাকে বর্গ করে নেবো আমরা tan থিতার মানটা বের করে। যেহেতু আমরা জানি যে sec স্কোয়ার থিতা মাইনাস tan স্কোয়ার থিতা এর মানটা 1 হয়, তাহলে সেটা আমরা কাজে লাগাবো। আচ্ছা, তারপরে দেখো এখানে আমাদের এখানে এই যে এখানে যে tan থিতা আছে না, তাহলে tan থিতার মানটা যদি আমরা বের করতে চাই তাহলে কত হবে লক্ষ্য করো, y/4 হয়ে যাবে। তাহলে এখান থেকে tan স্কোয়ার থিতা হয়ে যাবে আমাদের এই যে y²/16, ঠিক আছে। আচ্ছা আমরা জানি যেহেতু দেখো, আচ্ছা এই দুটোকে যদি বিয়োগ করে নাও তবুও হবে আমাদের, তাই এই দুটো সমীকরণ ধরে বিয়োগ করে নিচ্ছি। তা আমরা লিখবো sec স্কোয়ার থিতা মাইনাস tan স্কোয়ার থিতা সমান সমান s²/4 মাইনাস y²/16। লক্ষ্য করে দেখো, এই যে আমরা দুটো সমীকরণকে বিয়োগ করে দিলাম, এই যে sec স্কোয়ার থিতা মাইনাস tan স্কোয়ার থিতা, আর এর মানটা বিয়োগ এর মানটা। আচ্ছা এর মান আমরা কি জানি, sec স্কোয়ার থিতা মাইনাস tan স্কোয়ার থিতা, এটা আমরা জানি 1। তো আমাদের দিকে রয়ে গেল s²/4 মাইনাস y²/16। তো অতএব দিয়ে দেখো এটা আগে লিখছি আমরা s²/4 মাইনাস y²/16 সমান সমান 1। এই যে দেখো থিতা অপনয়ন মানে এমনভাবে সমীকরণ দাঁড়াবে, থিতা থাকবে না, cos থিতা sec থিতা tan থিতা এগুলো থাকবে না, দেখো শুধু x y দিয়ে সমীকরণ এসেছে। এটা কি বলা হয়, থিতা অপনয়ন। ওকে, থিতা অপনয়ন বলতে থিতাকে সরাতে হবে, থিতা যেন না থাকে। তো এই ছিল আমাদের অঙ্কটা। এবার আচ্ছা আমরা 8 নম্বর করালাম, এবার করাবো 9 নম্বর। দেখো 9 নম্বর প্রশ্নটা আমাদের কি বলছে, এখানে 9 নম্বর প্রশ্নটা আমরা করবো, এই যে cos থিতা আছে না, লক্ষ্য করে এখানে এই যে cos থিতা দেওয়া আছে, cosec θ/2 আছে, আর cos থিতাকে আমরা sec থিতা লিখি। ওকে, সেটাকে আমরা 1/sec থিতা করে দিলাম। এই যে cos থিতাকে লিখতে পারি 1/sec থিতা, আর cosec θ/2 আছে, এটা আমরা বসিয়ে দিলাম, এদিকে 1 আছে। এবার sec থিতাটা বর্জগুণ করে দিই, cosec θ/2 এখানে দাঁড়িয়ে যাবে
সেক থিতা। আচ্ছা, তাহলে আমরা এবার কি করব দেখো, এইদিকে কসেক থিতা বাই 2 রেখে দিলাম, আর এখানে আমরা কসেক 90 ডিগ্রি মাইনাস থিতা এটা করে দিলাম। করতে পারবো পুরো কোণের সূত্র, কসেক 90 ডিগ্রি মাইনাস থিতা সেক থিতা হয়ে যায়, তাহলে সেক থিতা জায়গায় এটা লিখতে পারবো। আচ্ছা, উভয় দিকে কসেক কসেক ভ্যানিস, তাহলে অতএব থিতা বাই 2 সমান সমান 90 ডিগ্রি মাইনাস থিতা। এখান থেকে থিতার মানটা পেয়ে যাবো, লক্ষ্য করো। তো থিতা বাই 2 প্লাস থিতা সমান সমান 90 ডিগ্রি। আচ্ছা, এবার এখান থেকে যদি আমরা ভগ্নাংশে যোগ বিয়োগ করি, তাহলে ভগ্নাংশে যোগ বিয়োগ করে পেয়ে যাবা 3 থিতা বাই 2 90 ডিগ্রি, 3 দিয়ে কাটাকাটি করো, তাহলে এটা 30 ডিগ্রি হয়ে যাবে। তাহলে দেখো থিতার মানটা আমরা 30 দিয়ে 60 ডিগ্রি হয়ে যাবে। থিতার মান কত পেয়ে গেলাম? 60 ডিগ্রি। আচ্ছা, আমাদের যে মানটা বের করতে বলেছিল, কার মানটা? এই যে এর মানটা, কস স্কোয়ার থিতা প্লাস কসেক স্কোয়ার থিতা বাই 2 এর মানটা বের করতে বলেছে। তাহলে আমরা কি করব, আমরা মানটা এখানে বসিয়ে দেব। দেখো আমি এখানেই বসিয়ে দিচ্ছি, এই জায়গায়। দেখো আমাদের এই যে আছে, দেখো কস স্কোয়ার 60 ডিগ্রি প্লাস কসেক স্কোয়ার, তাহলে থিতার জায়গায় 60 ডিগ্রি বাই 2। আচ্ছা, কস 60 ডিগ্রির মান আমাদের জানতে হবে। কস 60 ডিগ্রির মান কত? দেখো এই যে সাইন 30 ডিগ্রির মানটা ঘুরে এসে কস 60 ডিগ্রি হয়, তো সাইন 30 ডিগ্রির মান যা হয় কস 60 ডিগ্রির মান তাই হয়। তাহলে এখানে দেখো সাইন 30 ডিগ্রির মান হয় হাফ 1/2, তাহলে কস 60 ডিগ্রির মানও কিন্তু হাফ হবে, তার হোল স্কোয়ার। আর এখানে 2 দিয়ে কাটাকাটি করে দাও, এটা চলে আসবে 30 ডিগ্রি। তাহলে কসেক স্কোয়ার 30 ডিগ্রি, কসেক 30 ডিগ্রির মান। দেখো সাইনের যে মানটা হয়, সাইনের মানটা উল্টো করে লেখা হয় কসেক, তাহলে সাইন 30 ডিগ্রির মান যা হবে কসেক 30 ডিগ্রির মান তাই হবে। তো সাইন 30 ডিগ্রির মান তো 1/2, তাহলে কসেকটা হবে উল্টো। ঠিক আছে, সরি, এখানে আমরা একটা ভুল বলেছিলাম যে সাইন 30 ডিগ্রির মানটা কসেক 30 ডিগ্রির মানটা সমান হবে না, উল্টো করে হবে। সাইন 30 ডিগ্রির মানটা যেটা হবে কসেক, তার মানটা উল্টো করে হয়, সাইনের উল্টো কসেক। তো সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2, তাহলে কসেক 30 ডিগ্রি হয়ে যাবে 1/2 এর উল্টো, মানে 2 হয়ে যাবে। তাহলে এখানে আমরা দেখো 2, যে কসেক 30 ডিগ্রির মান 2, আর যে স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দেবো। আচ্ছা, তাহলে দেখো 1/2 তার বর্গটা হচ্ছে 1/4, এটা হচ্ছে 4 লসাগু। তাহলে এখানে দেখো লসাগুটা আমরা পেয়ে যাবো, এটা হবে আমাদের 1 4 4 16। তাহলে দেখো 17/4, এই যে 17/4 এটাই আমাদের কিন্তু অ্যান্সার। একে ভাগ করে নিতে পারো, এটা যদি ভাগ করে নাও তাহলে 4 4 16, 1 নেমে যাবে। তাহলে যে 1 পূর্ণ, এই যে 4 পূর্ণ 1/4, এই যে আমাদের অ্যান্সার। কত পেলাম অ্যান্সারটা? 4 পূর্ণ 1/4। ঠিক আছে, এই যে মানটা পেয়ে গেলাম, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। মানটাকে এখানে লিখে দিই, আমরা পেলাম 4 পূর্ণ 1/4। আচ্ছা, এরপরে আমরা চলে যাবো 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, তির্যক উচ্চতা আর ভূমির ব্যাস দেওয়া আছে। ঠিক আছে, HLD। এইচ হচ্ছে আমাদের শঙ্কুর উচ্চতা, এল হচ্ছে শঙ্কুর তির্যক উচ্চতা, আর ভূমির ব্যাস কত দেওয়া আছে? যে ডি দেওয়া আছে। তাহলে দেখো এখানে আমরা কি জানি, আমাদের শঙ্কুর ছবিটা কীরকম? দেখো এভাবে করে দেখে যোগ করে নেবা। এই যে ভূমির ব্যাস শঙ্কুর, এভাবে যোগ করে দিলাম। এই যে শঙ্কুর উচ্চতা, এটা হচ্ছে আমাদের ও বিন্দু, ও এটা এবি। আচ্ছা, ভূমির ব্যাসার্ধ আমরা আর ধরলাম, শঙ্কুর উচ্চতা এই, তির্যক উচ্চতা এল। আচ্ছা, তাহলে এবার দেখো আমরা এখানে কি জানি, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, অধিভুজ হচ্ছে এল, তাহলে এল স্কোয়ার সমান সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার হয়। হ্যাঁ, এটা আমাদের সূত্র। আচ্ছা, তাহলে এখানে দেখো আমাদের কিন্তু যেটা দেওয়া আছে প্রশ্নে, কি দেওয়া আছে? ভূমির ব্যাস, শঙ্কুর ভূমির ব্যাস যেটা 2r, 2rটা দেওয়া আছে আমাদের, কত? ডি দেওয়া আছে। তাহলে আর সমান কত হবে? d/2। তো এখানে আর এর জায়গায় আর এর মানটা বসিয়ে দেবো। তাহলে আমরা এখানে কি করছি দেখো, আমরা করব এল স্কোয়ার সমান সমান এইচ স্কোয়ার প্লাস আর এর জায়গায় বসাবো d/2 তার হোল স্কোয়ার। তা আমরা এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার বাদিকে নিয়ে গেলাম, আর এটা d²/4। ওকে, আচ্ছা, তাহলে এখানে দেখো
এই মানটা লক্ষ্য করে এইভাবে ফিগারে নিয়ে আসবো, ঠিক আছে? মানটাকে দেখেই বুঝতে পারবা এর অ্যান্সারটা কত হবে। তাহলে এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ারটা, এই যে ডি স্কোয়ারটা এই যে নিচে রেখেছে, ডি স্কোয়ারটা নিচে নামিয়ে দিলাম। তাহলে ডি স্কোয়ার নাই বলে এখানে 1 দিয়ে দিলাম, তাহলে 1/4। তো এরই তো মানটা বের করতে বলেছে, এই যে এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার বাই ডি স্কোয়ার, এর মানটা কত? তাহলে 1/4 পেয়ে গেলাম। দেখো অ্যান্সারটা কত পেয়ে গেলাম? 1/4। আচ্ছা, এরপরের প্রশ্ন 11 নম্বর প্রশ্ন। আচ্ছা, আমাদের দেখো একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে আমাদের সেই গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে বলেছে। আচ্ছা, খুবই সহজ প্রশ্ন। গোলকের বক্রতলের ক্ষেত্রফল যেটা সমকরতল যেটা, সেটা আমাদের জানতে হবে। আচ্ছা, গোলকের বক্রতলের ক্ষেত্রফলটা কি জানি? গোলকের ব্যাসার্ধ যদি আর হয়, তা সেই গোলকের বক্রতলের ক্ষেত্রফল হয়ে যাবে 4πr²। এটা হচ্ছে গোলকের বক্রতলের ক্ষেত্রফল। আর যেটা দেওয়া আছে 616। তাহলে এখান থেকে আমাদের ব্যাসার্ধ আর এর মানটা বেরিয়ে আসবে। এখানে 4 দিয়ে যদি কাটাকাটি করি, তো দেখো তো কত দাঁড়াচ্ছে এখানে। 4 × 4, 2 আসলো 21, 4 × 5 = 20, 1 চলে আসলো 16, 4 × 4 = 16, 154 পেয়ে গেলাম। আচ্ছা, পায়ের মান হচ্ছে 22/7 × r² আর 154। আচ্ছা, এখানে আমরা 11 দিয়ে কাটাকাটি করি। এখানে দেখো 11 কে 11, 4 চলে আসলো, 11 × 4 = 44, আর 11 দিয়ে 22, 11 দিয়ে কাটাকাটি করলাম, 2 × 7 = 14। তাহলে দেখো আমরা এখানে r² = 7 × 7 দেখতে পাচ্ছি। তাহলে অতএব এখান থেকে r এর মানটা কিন্তু 7 পেয়ে যাচ্ছি। তাহলে আরই হচ্ছে ব্যাসার্ধ। তা গোলকটির ব্যাসার্ধ কত পেয়ে গেলাম? গোলকটির ব্যাসার্ধ 7 পেয়ে গেলাম। অ্যান্সার 7। 12 নম্বর প্রশ্ন। দেখো আজকের ক্লাসের শেষ প্রশ্নে চলে এসেছি আমরা। দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভালো করে দিয়েছি তোমাদের। আজকে শেষ প্রশ্নটা করাবো তোমাদের বলি যে ক্লাসটা যদি ভালো লাগে তোমাদের ভিডিওতে অবশ্যই লাইক করতে হবে এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করতে হবে। ওকে, এবং কোথাও যদি সমস্যা হয় কোনো অঙ্কতে, ঠিক আছে, তা তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবা। যে অঙ্কটা সমস্যা হবে সেই অঙ্কের নাম্বারটা মেনশন করে তোমরা কমেন্ট করবা যে এই অঙ্কটা বা এই নাম্বারটার সমস্যা হচ্ছে। ঠিক আছে, আমি পরবর্তী ক্লাসগুলোতে সেই টাইপের অঙ্কগুলো একটু ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলো আজকের ক্লাসের আমরা 12 নম্বর প্রশ্নে চলে যাবো। সেই প্রশ্নটা আমাদের কী বলছে? আমাদের এই সংখ্যাগুলির পরিসংখ্যা যথাক্রমে দেওয়া আছে, যৌগিক করে বলে দিয়েছে f এর মান কত। আচ্ছা, এই টাইপের অঙ্ক আমরা প্রথম দিকে করালাম, আজকে ক্লাসই করালাম, আবার এই টাইপের অঙ্ক দিয়েছে আর একটা। তো চলো আমরা সমাধান করে দেখাচ্ছি। তাহলে দেখো আমাদের এটা কি করতে হবে। তাহলে এখানে যে এই সংখ্যাগুলি দেওয়া আছে না, তো এগুলো হচ্ছে চলগুলোর মান। এই যে চলো xi আছে 1 2 3 4 5, xi। আর fi যদি আমরা বলি, এই যে fi-গুলো আছে 1 2 3 4 f। তা আমরা সামেশন আমরা কী করবো? আমরা সামেশন fi বের করে নেব, মানে এদের যোগফল f প্লাস এই যে এদের যোগগুলো কোথায় হবে দেখো। আচ্ছা, এখানে দেখাচ্ছি যোগটা আমি, এই যে f প্লাস, তাহলে এদের যোগ যদি করো তাহলে এদের যোগফলটা তোমরা পেয়ে যাবা। এই যে এখানে যতগুলো আছে মানগুলো 10 হয়ে যাবে। এগুলো এটি যোগ করে কত হবে? যে এদিকে 7 9 10, তাহলে f প্লাস 10 হয়ে গেলো আমাদের সামেশন fi-টা। এবার আমরা বের করবো, আমরা কী বের করবো? আমরা বের করবো সামেশন xi fi। আমাদের যৌগিক গড় পেতে হলে সামেশন xi fi আর সামেশন fi প্রয়োজন পড়বে। ঠিক আছে, তখন আমরা সূত্রটা কাজে লাগাতে পারবো। চলো সামেশন xi fi বের করি। কীভাবে বের করি আমরা? এই যে দেখো xi fi মানে দেখো যে xi fi এর গুণফল, মানে এখানে দেখো 1 গুণ হবে, তাহলে 1 × 1 যোগ 2 2 গুণ হবে। দেখো 1 তো গুণ করে নিলাম, তাহলে 2 × 2 যোগ 3 আর 3 গুণ হবে, 3 × 3 যোগ 4 আর 4 গুণ হবে, 4 4 × 4 যোগ 5 আর f গুণ, এটা হবে 5f। ওকে, আচ্ছা তাহলে চলো গুণ করলে এটা 1, এটা 4, এটা 9, এটা 16, এটা 5f। তাহলে আমরা দেখো কত পাবো? 5f। আচ্ছা, এই সংখ্যাগুলো যদি যোগ করে নাও, এটা যোগ করে তোমরা পেয়ে যাবা 30 পেয়ে যাবা। দেখো আমরা পেয়ে গেলাম সামেশন xi fi। এবার আমরা চলে যাবো যৌগিক গড়। দেখো যৌগিক গড়ে যেটা সূত্র, যৌগিক গড়
যৌগিক করে সূত্রটা তোমাদের জানতে হবে। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে সামেশন fi xi বাই সামেশন fi। আচ্ছা, এখানে fi আগে হয়ে গেছে, কোনো ব্যাপার নয়। xi fi বা fi xi গুণের আকারে আছে, এদিক দিয়ে করতে পারো, অসুবিধা নেই। এই হচ্ছে আমাদের যৌগিক ঘর। আবার যৌগিক ঘর কত বলেছে? 6 বলে দিয়েছে। তাহলে এটা সমান আমাদের 6। তাহলে এখান থেকে আমাদের মানটা বের করতে হবে। দেখো মানগুলো আগে বসাই। সামেশন fi xi এর মানটা আমরা বের করে রাখলাম, এই যে 5f প্লাস 30, আর সামেশন fi এর মানটা আছে f প্লাস 10, আর এদিকে কত আছে? 6 আছে। এবার এখান থেকে বর্গগুণ করে আমাদের বের করতে হবে তার মানটা, আমাদের বের করতে হবে f এর মানটা বের করতে হবে। দেখো বর্গগুণটা করি। আচ্ছা, তাহলে এখানে আমরা এই যে 6 দিয়ে বর্গগুণ হবে, তাহলে এটা হয়ে যাবে আমাদের, আগে 6 দিয়ে যদি গুণ করে নিই তাহলে 6f প্লাস এটা 60, আর এটা 5f প্লাস 30। দেখো এবার আমরা দেখো সরলটা তোমাদের দেখাবো আমি। তাহলে এখানে এমপ্লাইজ 6f মাইনাস 5f, এফগুলো একদিকে করলাম, আর 30 মাইনাস 60। এটা বিয়োগ করতে এফ পেয়ে যাবা, আর এদিকে বিয়োগ করলে দেখো -30 পেয়ে যাবা। তো দেখো এফ এর মানটা কিন্তু -30, এটি কিন্তু আমাদের অ্যান্সার। এফ এর মান বের করতে বলেছিল, -30 পেয়ে গেলাম। তাহলে এই যে দেখো করো এখানে, তাহলে আমরা এই যে এফ এর মানটা বের করতে বলেছিল না, এফ সমান কত? তাহলে এফ সমান পেয়ে গেলাম -30। ওকে, তাহলে এই ছিল আমাদের আজকে ক্লাসের অঙ্কগুলো। তো পরবর্তী ক্লাসটা তোমাদের তাড়াতাড়ি আমি নিয়ে চলে আসবো, তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখো।